ভালোবাসার সীমানা পেরিয়ে লিখেছেন প্রিয়স্মিতা তেহেজি, প্রায় পর্ব সংখ্যা ৭৮। কঠোরভাবে প্রাপ্তবয়স্কের জন্যই উন্মুক্ত। বনবাসী অনুভূতির তোড়ে উত্তাল হৃদয় প্রেমের প্রবল উচ্ছ্বাসে প্রলোভিত হয়। প্রশ্ন জাগে মনে, মস্তিষ্ক ফাঁকা হয়ে আসে, মনে জমা হয়ে থাকে নীরব অভিমান, অভিযোগের পাহাড়। কিন্তু কার প্রতি? নিজের প্রতি। এখন মনের অভিযোগগুলো কার কাছে বলবো? কে কাকে শুনবে যে তার জীবনের চরম ভুল হয়ে গেছে, মস্ত বড় মূর্খামি করে ফেলেছে সে? এখন কিভাবে শোধরাবে ১৬ বছর আগে করা ভুলটা? একটা ভুলে গোটা জীবন উল্টাপাল্টা হয়ে গেছে, অতীত নষ্ট হয়ে গেছে, বর্তমান চলে গেছে, আর ভবিষ্যৎ মুছে গেছে। এতগুলো বছরে এত এত আত্মত্যাগ, এত এত যন্ত্রণা, সব মিথ্যা হয়ে গেছে। প্রণয় নিজেই নিজের চুল খামচে ধরেছে, আগে পিছে সবটা অন্ধকার দেখছে সে, যেন এই উঠে আসে সত্যি। সে খুশি হতে পারছে না, কারণ এই সত্যিটা যদি তার আগে থেকে জানা থাকতো, তাহলে আজকের দিনটা নিশ্চয়ই অন্যরকম হতো। এত বছর নিজেকে এভাবে তিলে তিলে পুড়িয়ে মারতে হতো না, তার জীবনটা সুখের হতো। প্রণয় চিৎকার দিয়ে উঠল, সে ভালোবাসার অভাব আমাকে বছরের পর বছর করে করে খেয়েছে। সে ভালোবাসা নাকি প্রথম থেকে আমারই ছিল। তার মানে এত কিছু প্রয়োজন ছিলই না। তার মানে আমার জীবনটা সহজ সরল হতে পারতো, আমার জীবনটাও দীর্ঘ হতে পারতো। প্রণয়ের পাগল হতে লাগলো নিজে। আশপাশে সবকিছু যেন চক্রবৃদ্ধি হারে ঠেলে ধরেছে তাকে। প্রণয় উদ্ভটের মতো ফিরে চাইল শিকদার বাড়ির দিকে। মেন ডোর খোলাই ছিল, বিধায় নক করতে হলো না। প্রণয় বাড়ির ভেতরে পা রাখতে আচমকা সবটা নিখল কালো অন্ধকারে তলিয়ে গেল। বাড়ির সকল বাতি নিভে গেছে একত্রে। ব্যাপারটা খানিকটা খটকা লাগলো প্রণয়ের কাছে। সাধারণত এমনটা কখনো হয় না। বিদ্যুৎ চলে গেলে অটো জেনারেটর অন হয়, তাহলে আজ কি হলো? বাইরে উকি দিলে দেখল বাইরে কালো ঝলমল করছে সবকিছু, দিনের মতোই ফর্সা। তাহলে বাড়ির ভিতরটা কি হলো? প্রণয় ভুরু কুঁচকে গেল। আপনি আপনি সন্দেহান কিছুটা আগিয়ে আশেপাশটা দেখলো। যতদূর চোখ গেল কোথাও সামান্য আলোর ছিটে ফোটা নেই। এবার কপালে ভাঁজ দৃঢ় হলো তার। প্রণয় তার পকেটে হাতড়ে দেখলো ফোনটা নেই। হতাশ হলো সে। তাড়াহুড়ো করে হয়তো ফোনটা ঘরের মাঝে ফেলে রেখে এসেছিল। প্রণয় সাবধানে আবারও কয়েক পা এগোতেই গলায় ডেকে উঠল, আম্মু! তবে সাড়া দিল না অনুশ্রী বেগম। প্রণয় সশব্দে জোরে হাঁক ছুড়ল কয়েকবার, তবুও ডাকে সাড়া দিল না অনুশ্রী বেগম। এবার আরও আশ্চর্য হলো প্রণয়। বাড়ির ভর্তি এত এত লোক, কিন্তু কেউ শুনতে পেল না। আশ্চর্য! হঠাৎ কি হলো? অজানা আশঙ্কায় দুমড়ে মুচড়ে যেতে লাগলো প্রণয়ের হৃদয়। আতকে অঙ্কিত গলায় মরুভূমির মতো রূপ নিয়েছে রীতিনীতি। সবার চিন্তা ছুঁড়ে ফেলে দিয়ে চিৎকার করে ডাকলো, রক্তজবা! যান, এই যান! পুরুষালী গম্ভীর আওয়াজে চিৎকারে বিকট শব্দ তুলল শিকদার বাড়ির সুউচ্চ দেওয়ালের দ্বিগুণ প্রতিধ্বনিত হলো। প্রণয় উন্মাদের মতো আন্দাজে ছুটতে লাগলো। একতলা দোতলা করে ৩ তলায় পৌঁছে গেল। অতিরিক্ত ভয়ে তার দুশ্চিন্তায় ইতিমধ্যে ঘামতে শুরু করেছে ছেলেটা। ঘাড়ে হাত বাঁকিয়ে ঘাটটা দোলতেই সূক্ষ্ম তরল ধারা। প্রণয় ডলতে ডলতে ৩য় তলার ছাদে পা রাখতেই হুট করে সব আলো জ্বলে উঠল। মুহূর্তের মধ্যে রঙিন হলো, ঝলমলে উঠল চারপাশ। অবাকে সব কথা, সবটুকু সময় যেন পেল না প্রণয়। কিছু বোঝে ওঠার আগেই দূর থেকে ভেসে এলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ বড় দাদার, হ্যাপি বার্থডে টু ইউ। একত্রে সকলে কণ্ঠে গিয়ে উঠল উচ্চ শব্দে। উত্তর দিকে তাকালো প্রণয়ের, সাথে সাথে চোখ ধাঁধিয়ে গেল তার অন্যান্য সৌন্দর্যে। ফেয়ারি লাইটের নিয়ন আলোয় জায়গাটা স্বর্গরাজ্যের মতোই আনন্দ কখন মনে হচ্ছে। তবে যথারীতি সেই সৌন্দর্য দৃষ্টি আকর্ষণ করতে ব্যর্থ হলো প্রণয়কে। কিছুটা দূরে অবস্থিত কালো শাড়ি পরিহিতা রমণী হাস্যোজ্জ্বল মুখে তাকিয়ে আছে তার ওই দিকে। হাসিতে যেন মুক্ত ঝরে পড়ছে মেয়েটার। রমণী অক্ষত মুখটা দেখে বুকটা শীতল হলো প্রণয়ের। উদ্বিগ্ন কমে গেল তার। দৃষ্টি নেমে এলো নরম শীতলতা। প্রিয়তা দৌড়ে এসে তার বিকট বাহু জড়িয়ে ধরে উৎফুল্ল কণ্ঠে বলল, চলুন। কোথায়? প্রিয়তা চোখে হাসলো। প্রণয় প্রিয়তার পেছনে তাকিয়ে দেখলো বাড়ির অন্যান্য সকলেই দাঁড়িয়ে আছে। প্রিয়তা প্রণয়কে টেনে এনে দাঁড় করিয়ে ফুল বেলুন দিয়ে সাজানো একটা গোলাকৃতির টেবিলের সামনে, যার মধ্যে ভাগে বড় একটা চকলেট কেক ফুলের পাপড়ির মধ্যেই পরিপূর্ণ করে সাজানো, যার ওপরে 2টো নাম্বার ক্যান্ডেল। প্রণয় এক পলক কেকের দিকে তাকিয়ে থেকে ফের প্রিয়তার দিকে তাকালো। সে তো ভুলে গিয়েছিল আজ 31 ডিসেম্বর, তার জন্মদিন। প্রিয়তা খুশিতে ডাকডুকুম
সুন্দর মতো সুন্দর হয়েছে না বলুন? আমি বানিয়েছি। বাচ্চা মেয়েটার উচ্ছ্বাস দেখে হাসলো প্রণয়। প্রিয়তা ফুলো ফুলো গাল দুটো টেনে দিয়ে বলল, খুব সুন্দর। তন্ময় লোভতুর চোখে কেকের দিকে তাকিয়ে আছে, তাড়াহুড়ো করছে, বলছে, তাড়াতাড়ি কেকটা কাটে না দাদান, আমার যে আর তর সইছে না। অরণ্য ওর চুচামি আলগোছে করে চুল টেনে দিয়ে বলল, মোটু সারাদিন জিম করার পরও তোর এই জন্যই মাসলস হয় না। এরপর আসিস এবার অ্যাডামস অ্যাপল বানাতে, দেবো তোকে অ্যাডামস অ্যাপল বানিয়ে। অরণ্য ওর চুকচুকানি অবলোকন করতে থাকলো, তারপরও তন্ময় ওর কথায় পাত্তা দিল না। প্রিয়তা প্রণয়ের হাত ধরে তুলে নিয়ে এসে নরম দুহাতের মুঠোয় নিয়ে বলল, আপনার মাথায় হাত দিয়ে দোয়া করার যোগ্যতা আমার নেই, কিন্তু আল্লাহর নিকট সবসময় আপনার জন্য দোয়া চাইব। আপনার জীবনে সুখের হোক, আপনি 1000 বছর বেঁচে থাকুন, অনেক অনেক সুখে থাকুন, ভালো থাকুন, হাসি খুশি থাকুন। আবারও ভুল করেও ভাবে না যে এ দোয়া আমি আপনার জন্য করি, এ দোয়া আমি নিজের জন্য করি, নিজের সুখের জন্য করি। কারণ প্রণয় ভাই যতদিন সুস্থ থাকবে, প্রিয়তা ততদিন ভালো থাকবে। প্রণয় মুগ্ধ চোখে তাকিয়ে রইল তার প্রিয়সীর দিকে, তার কথার দিকে। প্রিয়তার মাথায় হাত রেখে সে আদরে কণ্ঠে বলল, তোর প্রণয় ভাইও তোকে কথা দিচ্ছে, তোর নিঃশ্বাস না ফুরানো অবধি সে তোর পাশ ছাড়ছে না, তোর পাশে থাকবে, ভালো রাখবে, আগলে রাখবে। ওপেন রোমান্স থেকে আপ্লুত হয়ে শীষ বাজিয়ে উঠল অরণ্য। সাথে সাথেই সজোরে পেটে গুঁতা দিল রাজ। দাঁতে দাঁত চেপে বলল, তোর হাড়গোড় কি বেশ শক্ত হয়ে গেছে নাকি রে? এই বুড়ো বয়সে বড় ভাইয়ের হাতে মার খাওয়ার শখ জেগেছে। সহমত জাগালো সকলে। আমার ভাই ভাবি রোমান্স করছে, ডিস্টার্ব করিস কেন? পাশ থেকে দাঁতে দাঁত কটমট করে বলল প্রেম। সমুদ্র নাক সিটকে চাপা কণ্ঠে বলল, কে ভাবি? এই বাদরটা? একে ভাবি রাখতে আমার লজ্জা লজ্জা লাগবে। একে তো নাক টিপলে দুধ বের হবে, তার ওপর যে পরিমাণ বাচাল। আমাকে এমন সুদর্শন প্লিজ ভাইয়ের সাথে এমন ভাবে কোনো মতেই মানতে পারবো না। অরণ্য তাল মিলিয়ে বলল, সহমত। প্রেম ওর মাথায় কাট্টা মেরে বলল, আরেকবার বাজে কথা বলে একটা আছাড় দেবো তোকে। তুই জানিস আমার ভাইয়ের কত সাধনার ফলে এই বাচালটা। কি ফুসুর ফুসুর করিস তোরা? গম্ভীর কণ্ঠে জানতে চাইল প্রণয়। বড় ভাইয়ের চোখের দিকে তাকিয়ে চুপ মেরে গেল চারজনই। প্রেম আমতা আমতা করে বলল, কিছু না দাদান। কেকের ওপরে বসানো 2-3 নাম্বার ক্যান্ডেল থেকে একটা তুলে সরিয়ে দিল প্রণয়। সেই জায়গায় একটা 4 নম্বর ক্যান্ডেল জ্বালিয়ে বসিয়ে দিল সে। আমাদের বড় দাদান আজ থেকে অফিসিয়ালি 34 ইয়েস বলে পাশ থেকে চেঁচিয়ে উঠল তন্ময়। প্রিয়তা ছুরিয়ে গিয়ে দিল। প্রণয় সর্বপ্রথম কেকের টুকরোটা প্রিয়তার মুখে তুলে দিতে, অতঃপর সবাইকে। প্রিয়তা প্রফুল্ল মনে হাসছে। তার সেই মুক্তঝরা হাসির দিকে তাকাতেই অপলক দৃষ্টিতে চেয়ে আছে প্রণয়। ভালোবাসার মানুষটিকে হাসতে দেখলেও বুঝি এতটা ভালো লাগে। অরণ্য নিজের গলায় থাকা গিটারটা বড় ভাইয়ের দিকে এগিয়ে দিয়ে বলল, অনেক বছর তোমার গলার গান শুনি না বড় দাদান, আজকে দিনে অন্তত না করো না। প্রিয়তা চেপে ধুলো পেটের দুপাশে জড়িয়ে ধরে ঠোঁট উল্টে বলল, প্লিজ। হাসলো প্রণয়। তার নীল নয়না তার কাছে কিছু চেয়েছে আর সে দেয়নি, এমনটি কখন হয়েছে? অরণ্যর হাত থেকে গিটারটা তুলে নিল সে। প্রিয়তার মায়া ভরা মুখের দিকে তাকিয়ে আবসিত কণ্ঠে গাইতে লাগলো, खुदा जाने मुझ में तो क्या देखता है, मैं तुझ में खुदा की কারাম দেখতা। হাসি ঠাট্টা রাত গভীর হলো। একে একে সকলে চলে গেল নিজ নিজ কক্ষে। দাড়ি কমা ঠিক করে নিয়ে প্রণয় শান্তভাবে বলল, আজকের দিনটা জীবনে এক নতুন শুরু। কেবল সুসজ্জিত নিরিবিলি ছাদের এক কোণে একাকী দাঁড়িয়ে রইল দুজন। কিছুক্ষণ বৃষ্টি খানিক দমলেও আবারও পূর্বাকাশে বিকট শব্দে বিদ্যুৎ চমকাচ্ছে। বিক্ষিপ্ত আলোর ছটায় দিনের আলোর মতোই উজ্জ্বল হয়েছে চারপাশটা। প্রকৃতিতে ঝরছে ঝড়ের পূর্বাভাস। প্রণয় কেমল হাতটা টেনে বুকের সাথে চেপে ধরলো, চিকন নাকের ডগায় ঠোঁট চেপে ধরে চাপা কণ্ঠে হিসিস করে বলল, পুরুষালী প্রাসানী তুই ছলনাময়ী। এতটা বছর সব সত্যি জেনেও আমাকে কষ্ট দিয়েছিস, নিজের থেকে দূরে রেখেছিস, যন্ত্রণা দিয়ে মেরেছিস তিলে তিলে। হয়তো এখন আর তোর কিছু মনে নেই, কিন্তু তখন কেন আমায় সবটা বলে দিলি না? এমন কথা আচমকায় ভেবাচাকা খেয়ে গেল প্রিয়তা। বোকা চোখে তাকালো প্রণয়ের দিকে। আমাকে কষ্ট দিয়ে মারতে খুব ভালো লাগে তোর, তাই না? প্রিয়তা কথার আগামাতা কিছু বুঝলো না। অবুঝ গলায় বলল, এগুলো কি বলছেন প্রণয় ভাই? আমি কখনো আপনাকে কষ্ট দিলাম? আর কোন সত্যিটাই বা লুকালাম?
বরং আপনি তো সবসময় জেনে বুঝে আমাকে এত কষ্ট দিয়ে গেছেন। আমাকে ভালোবাসেননি জেনেও আরও বেশি অবহেলা করেছেন। আরেক মহিলাকে সাথে দিনের পর দিন, রাতের পর রাত থেকেছেন। তাও আমাকে দেখিয়ে দেখিয়ে কতটা অসহায় লাগতো আমার আপনি জানেন? হুম, জানি বলেই চুল সরিয়ে প্রিয়তার দুগালে হাত রাখলো প্রণয়। কপালে কপাল ঠেকে অসহায় কণ্ঠে বলল, তোকে কষ্ট দিয়েছি বলেই তুই নীরবে প্রতিশোধ নিয়েছিস, তাই না? অথচ তুই একবারও জানতে চাইলি না ওই দিনগুলো তোকে কষ্ট পেতে দেখে আমার কেমন লেগেছে। আমি ভেবেছিলাম। প্রণয় দুই হাতে কোমর জড়িয়ে ধরে আরো ঘনিষ্ঠতা বাড়িয়ে তুলে বলল, কি ভেবেছিলি তুই? যেটি আপনি দেখিয়েছেন। গলায় মুখ ডুবিয়ে দিল প্রণয়। আচ্ছা, কি দেখিয়েছিলাম? আচানক স্পর্শে কেঁপে উঠল প্রিয়তা। মনের মধ্যে সাজানো শব্দগুলো কণ্ঠনালীতে আটকা পড়ল। প্রিয়তা সুবাসিত ত্বকে নাক ঘষতে ঘষতে বলল, বল না কি দেখিয়েছিলাম? পুরানো দৃষ্টি। না চাইতেও মনে কেমন ভেসে উঠল প্রিয়তার। না চাইতেও চোখে পানি টলমল করলো আপনা আপনি। প্রণয় না দেখেও বুঝতে পারছে তার বোকা হরিণী যে তাকে কারোর সাথে দেখতে পারে না। এই ব্যাপারটা বেশ লাগে তার নিকট। ওষ্ঠ সূক্ষ্ম হাসি রেখা ফুলিয়ে প্রণয় ঠোঁট এলিয়ে প্রিয়তার কানে লতি স্পর্শ করে ফিসফিস করে বলল, তুই যা দেখেছিস, যা শুনেছিস, তার কোনোটাই সত্যি নয়। আমি তুই ব্যতীত অন্য কোনো নারীকে আদর করিনি কখনো। প্রিয়তা তৎক্ষণাৎ চোখ তুলে তাকালো। তার দৃষ্টিতে বিষময় কিছু বলতে নিতেই ঠোঁটে আঙুল চেপে ধরল প্রণয়। একদম চুপ, কোনো প্রশ্ন করবি না, শুধু জেনে রাখ, তুই আমার জীবনে প্রথম এবং শেষ নারী। এই আমি যদি কোনো নারীর দেহ স্পর্শ করে থাকি সেটা কেবলমাত্র তুই। যদি কারো ওষ্ঠ ভাজে নিজেকে হারিয়ে থাকি সেটা তুই, আর কেউ না। একদম লাগম ছাড়া কথায় প্রিয়তা সর্বকায়া যেন শিরশির অনুভূতি হলো। সে দুষ্টু হেসে কিছু বলে ঠিকই, কিন্তু এই মানুষটা যখন সিরিয়াস হয়ে যায়, পাগলামি পাগলামি চাহনি নিয়ে তাকায়, তখন পান পাখি ফুরুত দিয়ে উড়ে যেতে চায়। প্রণয়ের কারো কিছু সুপ্ত অনুভূতি প্রকাশ করতে লজ্জায় কান গরম হয়ে গেল প্রিয়তার। প্রণয় আলগোছে শাড়ির ভেতরে হাত গলিয়ে দিল, তুলতুলে নরম মধুরে আঙুল বোলাতে বোলাতে বলল, তোর ভাগ্যটা খুব ভালো জানিস, না হয় এত বছরে কি। ঠোঁট কামড়ে হাসল প্রণয়। কি বুঝিস না? প্রিয়তা ঘাড়ের কাছে মুখ নিয়ে গলায় হুচকি নিয়ে বলল, আজ যেটা জেনেছি সেটা যদি আরো 16 বছর আগে থেকে জানতাম, তাহলে এতদিনে আমার ঘর ভর্তি বাচ্চা কাচ্চা দৌড়াদৌড়ি করতো, ছোট ভাইদের বাচ্চা দেখে দীর্ঘশ্বাস ফেলতে হতো না। কথা বলার আগে প্রণয়ের তপ্ত ঠোঁটের স্পর্শ লাগলো প্রিয়তার কোমল ত্বকে। মুখ ভেদ করে ধকধক করে উঠল প্রিয়তার নিঃশ্বাস। মৃদু ছন্দে কাঁপতে থাকলো তরু শরীর। অনেক গভীর চোখে চাইলো ফুটন্ত গোলাপটার দিকে। আবছা অন্ধকারে গ্লানি। ঠোঁট দুটো ঝিলিক দিচ্ছে। নিঃশ্বাস ভারী হয়ে এলো প্রণয়ের। বুকের ভেতর পুনরায় সেই প্রলয়ঙ্কারী ঝড় উঠল। অজান্তে হাত চলে গেল ঠোঁটের ওপর। খুব কাছ থেকে নাকে এসে ঠেকলো স্ট্রবেরির হালকা একটি মিষ্টি গন্ধ। মন বলে উঠল, এত নরম কিছু ছিল না। ঠোঁটের দিকে তাকিয়ে থাকতে থাকতে নেশা ধরে গেল প্রণয়ের। এগিয়ে গিয়ে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। জিভে হালকা স্ট্রবেরির স্বাদ পেল প্রণয়। কেঁপে উঠল পুরুষালী কায়া। নখ দাবিয়ে দিল প্রিয়তার শরীরে। তবে সামান্য ব্যথায় প্রণয় অনুভূতি হলো না বিশেষ কিছু। প্রিয়তা এত সুন্দর, যত মধুর, যত কোমলতা সহ্য হচ্ছে না তার। আসক্তির মাত্রা হুড় করে বাড়ছে। দেখতে দেখতে আদর আদর পায়। এত মায়া কেন লাগে মেয়েটার মাঝে? এত জ্বালার কি আছে কে জানে। নরম হয়ে এলো প্রণয়। ঠোঁটে ভাঁজ দিয়ে ধীরে ঠোঁট সরিয়ে নিল। কোমল গালে ধীরে ধীরে বৃদ্ধাঙ্গুল স্লাইড করতে লাগলো। নীলাভ চোখে চোখ রেখে নিঃশক্ত কণ্ঠে বলল, আমার কিন্তু নেশা বেড়ে যাচ্ছে জান। এত নরম কেন তুই? দিন দিন কি বালির বস্তা হচ্ছিস? কেন ধরতেই 4 আঙ্গুল দেবে যায়। ঠোঁট পিটপিট করে তাকালো পলক ঝাপটে প্রিয়তা। এসব অদ্ভুত কথাবার্তার আর আগামাথা খুঁজে পাচ্ছে না সে। মনে ফের মাথা নাড়িয়ে বলল, আর হ্যাঁ, দিন দিন তুই এত সুন্দর হয়ে যাচ্ছিস কেন? শাসাতে আবারও হুট করে মুড চেঞ্জ হলো প্রণয়ের। ঘোর লাগা কণ্ঠে ডাকলো, বউ। প্রণয়ের কণ্ঠে ঘোর আর মাদকতা, চোখ দুটোতে কামনার জোয়ার। ওর দ্রুত নিঃশ্বাসের ওঠানামা দেখে ভরকে গেল প্রিয়তা। প্রণয়ের কণ্ঠে বউ ডাকটা বুকের কোথাও আটকা ক্যাচ করলো যেন। নিজের মধ্যে তার চুল পরিমাণ দূরত্বটুকু যেন সহ্য হলো না প্রণয়ের। দূরত্ব ঘুচিয়ে একদম কাছে চলে এলো প্রিয়তার। শরীরে শরীর ঘেঁষে দাঁড়ালো। চুলের নিচে হাত দিয়ে উন্মুক্ত পিঠে হাত রাখলো। অন্য হাতটা এদিক সেদিক
অবাধে বিচরণ করতে লাগলো। পুরুষালী গম্ভীর স্পর্শে প্রিয়তার শরীর থরথর করে কাঁপতে শুরু করেছে। ওর অবস্থা দেখে ঠোঁট চেপে হাসলো প্রণয়। ধিমি আওয়াজে বলল, জান পাখি। জি জি জি। দুষ্ট হাসলো প্রণয়, মখমলের ঘাড়ে হাতে হালকা বাইট করে। এমনভাবে কাঁপছিস কেন? তোকে মারছি আমি? প্রণয়ের পুরুষালী কণ্ঠের বিনাশের আভাস পেল প্রিয়তা। পুরুষটা কামুক চোখে নেশালো চাহনি তুষারের ন্যায় লাগছে মেয়েটার কাছে। সময় গড়ানোর সাথে সাথে আরও অধৈর্য হয়ে উঠল প্রণয়। তীব্র অফিমের নেশায় মুখ ডুবিয়ে দিল প্রিয়তার গ্রীবদেশে। পুরুষের গভীর স্পর্শে পাগলের মতো রক্ত চলতে লাগলো যেন প্রিয়তার শরীরের চামড়া যেন আগুন লেগে গেছে। প্রণয় আচমকাই কোমর চেপে ঘুরিয়ে হ্যাঁচকে টান দিল। সাথে সাথে প্রিয়তা পিঠ আঁচড়ে পড়ল প্রণয়ের প্রশস্ত বুকে। মৃদু কেঁপে উঠল প্রিয়তা। দম খাওয়ার দাপটে চুলগুলো উড়ছে প্রণয়ের মুখে। লম্বা নিঃশ্বাসে ফুস করে ইনহল টেনে নিল যেন প্রণয়। চোখ বন্ধ করেই রেলিংয়ে হাত চেপে ধরল। কাজ ছড়িয়ে ফর্সা পিঠ উন্মুক্ত হতেই সেখানে ঠোঁট বুলাতে বুলাতে ধীরে ধীরে অধৈর্য কণ্ঠে বলে উঠল প্রণয়। প্রিয়তার বুকে ভেতর তোলপাড় চলছে এই মুহূর্তে। কিসে যেন একটা সূক্ষ্ম ব্যথা অনুভব বিচ্ছে, কিন্তু কিসের ব্যথা তা বুঝতে পারছে না। কান্না পেয়েছে ভীষণ। বারংবার মনে হচ্ছে এত শোক কি আদৌ তার কপালে সইবে? এত জ্বালাতন জলজান্ত স্পর্শে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ খসে যাওয়ার উপক্রম প্রিয়তার। বাহু চেপে ধরে ফের তাকিয়ে নিজের দিকে ঘুরালো প্রণয়। কানের নিচে হাত রেখে দুগাল ধরে বলল, তোকে হারিয়ে ফেলে মরে গিয়েছিলাম আমি। তুই নামক সুখ পাখিটা আমার বুকের খাঁচা ভেঙে উড়াল দিয়েছিলি। কখনো ভাবিনি তুই আবার আমার বুকে ফিরে আসবি। বাক্যগুলো আওড়াতে কষ্টে কেঁপে উঠল প্রণয়ের বক্ষ পাঁজর। চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল প্রিয়তার চকচকে গালে। প্রিয়তার অধরে কপাল ঠেকিয়ে প্রণয় ফের বলল, তুই আমার মরণের অসুখ জান। তুই আমার নেশা, আমার ড্রাগস। এই তুই ছাড়া আমার বুকে আর কোনো কিছু যেন সহ্য হয় না। আমি তোকে পাচ্ছি, এতে আমার বাঁচার ইচ্ছে বাড়ছে বহুগুণ, জানিস। কিন্তু এখন আর আমি মৃত্যুর কামনা করি না। এখন আমি বাঁচতে চাই, তোকে নিয়ে বাঁচতে চাই। কিন্তু এই আমি কিছুদিন আগে নিজের মৃত্যু চাইতাম, প্রতিটা দিন, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে। প্রিয়তার নীলাভ চোখে অশ্রু ঝাপসা হয়ে এলো। প্রণয়ের মায়া জড়ানো মুখটার দিকে তাকিয়ে অকারণে ভীষণ কান্না পেল। কিন্তু কেন জানি প্রিয়তার দাঁত দিয়ে ঠোঁট চেপে নিঃশব্দে ফুঁপিয়ে উঠল। ফুঁপানির শব্দ পেয়ে মৃদু হাসল প্রণয়। তার ময়না পাখিটা কাঁদছে, কিন্তু কি বুঝি কাঁদছে এই বোকাটা? একে একা ফেলে কবর ঘরে শান্তিতে ঘুম আসবে না প্রণয়ের। আজরাইল ফেরেশতা যে সর্বক্ষণ তার আশেপাশে ঘুরঘুর করছে, কখন কি হয় কে জানে। আজ না হয় কাল মরতে হবে তাকে। সে ভবিষ্যতে সেও কি সদরে গ্রহণ করে নেবে? কিন্তু এই বাচ্চাটা এই নিষ্ঠুর পৃথিবীতে একা রেখে যেতে হবে ভাবতে বুক ব্যথা করে প্রণয়ের। এই ছোট্ট সোনাটাকে সে কিভাবে ছেড়ে যাবে? আচ্ছা, এই শেষবারের মতো তার জান পাখিকে ওরা বুকে নিতে দেবে তো? তার শেষ ইচ্ছেটা জানতে চাইবে তো? এসব ভেবেই বুক ভারী হয়ে এলো প্রণয়ের। দীর্ঘশ্বাস ফেলে পলকের ন্যায় নরম তুলতুলে শরীরটা টেনে বুকের সাথে মিশে নিয়ে শান্তি তো সব এখানেই। পিঠ আছড়ে পড়ে গুনগুনিয়ে কেঁদে উঠল প্রিয়তা। প্রশস্ত বুকে মুখ লাগিয়ে হস্কি কণ্ঠে বলল, আমার এত কান্না কেন পাচ্ছে প্রণয় ভাই? মনটা কেন এত কোড়াচ্ছে? সব ঠিকঠাক হবে তো? তাহলে কেন মনে মনে সব এমন হচ্ছে? বুক চিরে পুনরায় দীর্ঘশ্বাস বেরিয়ে আসে প্রণয়ের। নিজে থেকে আলাদা করে প্রিয়তার সামনে দাঁড় করানো কেঁদে কুটে ফর্সা মুখটা একদম লাল টুকটুকে বানিয়ে ফেলেছে মেয়েটা। প্রণয় ব্যথিত হলো। এত নরম মনের হলে কিভাবে হবে? নীল সমুদ্রে গড়িয়ে পড়া অশ্রু মাটিতে পড়তে দিল না প্রণয়। পূর্বেই বুকের ওষ্ঠে চেপে ধরল সযত্নে, শুষে নিল নোনা জলটুকু। প্রিয়তা ফের হাসলো, পড়ল প্রণয়ের বুকে, পিঠ ধরে অসহায় কণ্ঠে বলল, আমাকে কখনো ছেড়ে যাবেন না প্রণয় ভাই। আপনাকে ছাড়া বড় অসহায় আমি। আপনি আমার অন্য কি, সেটা আমি হয়তো কোনোদিনও বুঝবো না। এই এতটুকুই বলবো, কষ্ট দিন, তবুও ছেড়ে যাবেন না। প্রণয়ের চোখের কোণে পানি চিকচিক করে উঠল, তবে ভরে ওঠার আগেই লুকিয়ে ফেলল। মসৃণ চুলে হাত বুলাতে বুলাতে আদুরে কণ্ঠে বলল, ইস, কাঁদে কেন বোকা মেয়ে? আমি তোকে ছেড়ে কোথায় যাব বল? আমি কি বাঁচতে পারবো তোকে ছাড়া? তুই তো আমার জান। তোকে বললাম না, মৃত্যু ব্যতীত কেউ আমাদের বিচ্ছেদ করতে পারবে না। প্রিয়তা প্রণয়ের বুকের উন্মুক্ত অংশে চুমু খেলো, মিনমিনিয়ে গলায় বলল, আপনাকে খুব বেশি ভালোবাসি প্রণয় ভাই, সত্যি। হুঁ, অনেক। আচ্ছা তাই?
তুই কিন্তু ছলনা করতে শিখে গেছিস। প্রিয়তার শার্টের উপরিভাগ থেকে আরো দুটো বোতাম খুলে দিল। চওড়া বুকে নাক ঘষতে ঘষতে নেশাক্ত কণ্ঠে বলল, ছলনা তো আপনি করেন সব সময়, আবার আদর করে লোভ দেখিয়ে দূরে সরিয়ে যান। মনে ভুরু কুচকে তাকালো পাল্টি মারা দেখে। আচ্ছা, তো তোকে আদর করি না? তাহলে একটু আগে এগুলো কি করছিলাম? প্রিয়তা ঝরঝরে হাসলো, গলা দুটো ভাঁজ রেখেই উঁচু হয়ে চুমু দিল অ্যাডামস আপেলে। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এগুলোকে আদর বলে নাকি? আমি আরও বেশি কিছু চাই। আমার প্রণয় ভাইকে চাই, পুরোটাই চাই, সবটা চাই। ধামিয়া আওয়াজ তুলে ভেতরে নিভে গেল আগুনটা। পুনরায় দপ করে জ্বলে উঠল যেন প্রণয়ের অবধ অনুভূতিরা পুনরায় মাথাচাড়া দিয়ে উঠল। ঢোক গিলে নিল প্রণয়। প্রিয়তা ভুরু নাচিয়ে বলল, আচ্ছা, সবাই আপনাকে কিছু না কিছু গিফট দিয়েছে, কই আমার কাছে তো কিছু চাইলেন না। আমি বাচ্চাদের কাছ থেকে গিফট নেই না। মুখ বাঁকালো প্রিয়তা, গলা বিড়বিড় করে বলল, তোমাকে আমি হালি হালি বাচ্চা গিফট করব? প্রমাণ দেব যা প্রমাণ দেব জান যে আমি বাচ্চা নই। প্রণয় ভুরু বাঁকালো, কিছু বললি? প্রিয়তা কেঁপে উঠলাম, তামতা করে দাঁত কেলিয়ে বলল, এভাবে বলে কিভাবে হয়? সবাই গিফট দিয়েছে, আমি না দিলে খারাপ দেখায় না? আপনি আবার খোঁটা দিতে পারেন। এই তনয়া শিকদার প্রিয়তা খোঁটা শুনতে চায় না। আমার স্বামীর কি টাকা কম আছে যে আমি আপনার খোঁটা শুনবো? আচ্ছা, তোর স্বামী বিরাট বড়লোক, মাঝে মাঝে 10-20 টাকা তো আমাকেও দিতে পারিস। দেব দেব, গরিবের দান করা মহৎ শিক্ষা আমার স্বামী আমাকে শিখিয়েছে। ভেরি গুড। তাহলে শুনবেন না? শোনাবেন না? কি গিফট দিবি শুনি? প্রণয়ের কথা শুনে প্রিয়তা ওষ্ঠজোড়ায় দুষ্টু হাসি খেলে গেল। সেটা বেশ ভালো করে দেখতে পেল প্রণয়। ভুরু নাচিয়ে শোধালো, কি শয়তানি চলে মনে? প্রণয়ের চোখে প্রশ্ন দেখে বাঁকা হাসল প্রিয়তা। রেলিংয়ের ওপর থেকে একটা পিঙ্ক রিভার বো নিয়ে নিজের গালে চিপকে দিল। বিস্ময়ে চোখ বড় বড় করে ফেলল প্রণয়। অজান্তে মুখ হা হয়ে গেল তার। এত পাকনা? দুষ্ট হাসলো প্রিয়তা, লজ্জা রাঙা হয়ে বলল, দ্যাটস ইয়োর গিফট। প্রণয় মুখ বন্ধ করে নিল। প্রিয়তা ওর থেকে নিচ পর্যন্ত চোখ বুলিয়ে বলল, তুই আমার জিনিস আমাকে গিফট করছিস? বলি বাটপাড়িটা কি বাপের থেকে উত্তরাধিকারী সূত্রে পেয়েছিস? ঠেস শুনে লজ্জা গায়েব হয়ে গেল প্রিয়তার। মুখ তেতো হলো ভীষণ, বিরক্তি নিয়ে তাকালো প্রণয়ের মুখের দিকে। কি? প্রিয়তার মন চাইলো এক্ষুনি লোকটার গলা টিপে দিতে। প্রিয়তা আর কোনো কথা বলতে ইচ্ছে করছে না, মুখ ঝামটা দিয়ে রুম থেকে চলে গেল। প্রিয়তাকে রেগে মেগে চলে যেতে দেখে ঠোঁট কামড়ে হাসল প্রণয়। হৃদয় হরিণীর মনের সুপ্ত বাসনা সম্বন্ধে অবগত সে, তবে বোকা হরিণী সে রাগিয়ে দিয়ে বড্ড ভালো লাগছে কেন জানি। সুন্দরীকে রেগে যেতে দেখলে বেশ ভালো লাগে তার। কথাটা মনে মনে বলল। বা হাতে চুল ব্রেকবাস করলো প্রণয়। ধপধপ পা ফেলে রুমে প্রবেশ করলো প্রিয়তা। ঘরটা অদ্ভুত সুন্দরভাবে সাজানো। বিদ্যুৎ বিচ্ছিন্ন ঘরটা মোমের নরম হলদে আলোয় মায়াবী লাগছে। দমকা বাতাসে তালে তালে উড়ে যাচ্ছে সাফেদ রঙা পর্দাটা। কেঁপে উঠছে কক্ষের প্রদীপ শিখা। প্রিয়তা মুখ অন্ধকার করে সোফায় গিয়ে বসে। তার মনে হচ্ছে ঘরের সবকিছু এলোমেলো করে দিতে। এই মানুষটা সব বুঝেও কেন অবুঝ সাজার ভান করে? মনে মনে আবার ক্ষোভ পেল প্রিয়তা। বিড়বিড় করল, আপনি আদর না করলে না করবেন। এই প্রিয়তা কারো আদরের অপেক্ষা করে বসেনি। সে নিজেই নিজের জন্যই সাজবে। বসা থেকে উঠে পড়লো প্রিয়তা। ফের ওয়ার্ডরোব থেকে একটা লাল টকটকে জামদানি শাড়ি বের করে পরে নিল। লতানো চুলগুলো মাঝ বরাবর সিঁথি কেটে ছেড়ে রাখলো। ঠোঁটে লাল লিপস্টিক লাগিয়ে কানে বড় বড় স্বর্ণের ঝুমকো পরে নিল। মাথায় ঘুমটা দিয়ে আয়না নিজের দিকে তাকিয়ে দেখলো একদম লাল পরি লাগছে। নিজেকে দেখে মুগ্ধ হলো প্রিয়তা। তবে রাগটা এখনো নাকে ডকায় ফুলছে। মনে মনে গজগজ করতে করতে পেছনে ফিরতে ধারাম করে ধাক্কা খেলো প্রশস্ত বুকে। চোখের সামনে প্রণয়কে দেখে রাগটা যেন এবার আকাশ উড়ে গেল প্রিয়তার। দাঁত কটমট করে কিছু বলার জন্য মুখ খুলতেই আচমকা হামলা হয়ে পড়ল নরম তুলতুলে ঠোঁট জোড়ায়। আচমকা আক্রোশে ভরকে গেল প্রিয়তা। হাতে থাকা স্বর্ণের বালাটা ফসকে পড়ে গেল মেঝেতে। সাথে সাথে নিস্তব্ধ রুমে বিকট শব্দ তুলে ঝংকার তুলল শব্দ হলো বালাটিতে। তবে এতে বেশি প্রভাব পড়ল না প্রণয়ের উন্মাদনায়। সে প্রিয়তাকে ঘুরিয়ে চেপে ধরল ড্রেসিং টেবিলের সাথে। মত হয়ে গেল হরিণীর ওষ্ঠের নেশায়। কি ঘটছে তা বোঝার সময়টুকু পেল না প্রিয়তা। নিঃশ্বাস না তাগিতে সে ছটফট করে উঠল, দু হাতে প্রণয়কে খামচে ধরল।
পাল্টা আক্রমণে আরও বেশি তেতে উঠল প্রণয়। এক হাত কোমরে রেখে অন্য হাতে রাখলো গলায়, আয়েসি ভঙ্গিমায় রয়ে শুয়ে শুষে নিল প্রেমসুধা। প্রিয়তা আর না পেরে বুকে কিলঘুষি মারতে শুরু করলো। এবার হয়তো অক্সিজেনের অভাবে জ্ঞান হারাবে মেয়েটা। বুঝতে পেরে ঠোঁটের ভাঁজে ঠোঁট সরিয়ে নিল প্রণয়। সাথে সাথে মুখ হা করে নিঃশ্বাস ফেলল প্রিয়তা। চোখের পানি চলে এসেছে। লিপস্টিক দেওয়া ঠোঁটটা হালকা ফোলা ফোলা, রক্ত আবার দেখা যাচ্ছে, রক্তিম দেখাচ্ছে এই মুহূর্তে। প্রিয়তা প্রণয়ের বুকে হাত রেখে হা করে নিঃশ্বাস ফেলল। প্রতিটা নিঃশ্বাসের সাথে সাথে হলফের ন্যায় ওঠানামা করলো তার বুক। প্রিয়তা আকর্ষণীয় বক্ষ বিরাজমান। এমন দৃশ্যে মাথা ঝিমঝিম করছে প্রণয়ের। নেশাক্ত দৃষ্টিতে অবলোকন করছে তা এমন দৃশ্যে মাথা ঝিমিয়ে উঠল প্রণয়ের। নেশাক্ত দৃষ্টিতে অবলোকন করতে থাকলো প্রিয়তার ক্রিয়োৎকলাপ। আর সহ্য হলো না প্রণয়ের। এক হাতে ধাক্কায় ড্রেসিং টেবিলের সব জিনিসপত্র ছুঁড়ে ফেললো মেঝেতে। কিঞ্চিৎ পরিমাণ নিজেকে সামলাতে সময়টুকু নিল সে। তবে তার পূর্বেই কোলে তুলে ড্রেসিং টেবিলের ওপরে বসে দিল প্রণয়। ঝড়ের বেগে মুখ ডুবিয়ে দিল প্রিয়তার গলায়। অসংযত কণ্ঠের আর স্পর্শে আটকে ওঠে প্রিয়তার সর্বাঙ্গ। স্থির হয়ে বসতে পারছে না প্রিয়তা। এক একটা সশব্দের চুম্বন নিস্তব্ধ কক্ষ মুখরিত হয়ে যাচ্ছে। ড্রেসিং টেবিল খামচে ধরে চোখ বন্ধ করে নিল প্রিয়তা। ঠোঁট কাঁপছে তিত্তির করে। স্পর্শের তীব্রতা সহ্য করতে পারছে না সে। শরীরটা যেন ঝরে পড়ছে তার। প্রণয়ের চোখে মুখে তুলে দেখলো প্রিয়তার চোখে মুখের অভিব্যক্তি। তার অগ্নিকন্যা তার মধ্যে গলে পড়েছে নিঃশব্দে। ঠোঁট বাঁকিয়ে হাসলো প্রণয়। প্রিয়তা তুলতুলে গালে নাক ঘষতে ঘষতে নিচু স্বরে বলল, জন্মের পর থেকে আমাকে যত জ্বালিয়েছিস তার সব হিসাব আমি পই পই করে নিব জান। একানো ছাড় দিব না। তুমি পারবে তো আমাকে সামলাতে? ভয়ে বুকের ভেতরে খামচে উঠল প্রিয়তার। চোখ মেলে তাকানোর সাহস পেল না। প্রণয় আর কথা বলবে না। সময় নষ্ট করে ধৈর্য রাখতে পারছে না সে। হাঁটু গেড়ে বসে পড়ল মেঝেতে। এক পলক মুখের দিকে তাকিয়ে আলতো করে চুমু খেলো নরম ফর্সা পায়ের পাতায়। মুচড়ে ওঠা পা সরিয়ে নিতেই চাইল প্রিয়তা। এ কেমন সর্বনাশা খেলা! প্রণয় ছাড়ল না। পায়ের পাতায় অজস্র চুমু খেলে ধীরে ধীরে উঠতে লাগলো ওপরে। চোখে যে বন্ধ করে নিয়েছে প্রিয়তা। প্রণয়ে মুখ দিয়ে আস্তে করে পেটের ওপরে শাড়ি সরিয়ে দিল। সাথে সাথে উন্মুক্ত হয়ে এলো ফর্সা মেধিন আকর্ষণীয় উদর। শিহরণের শরীর ছেয়ে গেল প্রিয়তার। পা থেকে শক্ত করে টাইলস বসানো মেঝে চেপে ধরল। নাভির কাছের বিউটি স্পটটা দেখে বুকের ভেতর লাভা নদীর উত্থাল উঠল যেন প্রণয়ের। আরেকবার মুখে তুলে নিঃশক্ত কণ্ঠে চাইল প্রিয়তার দিকে। আস্ত আর মনের কথা শুনবেই। ছুঁয়ে দেবে তার প্রিয় ফুলটাকে। যতটা গভীরভাবে ছুঁয়ে দিলে মনের কোণে অতৃপ্ত সব বাসনা পূর্ণ হয়। প্রণয়ের দুই হাতে ঠেসে চেপে ধরেছে প্রিয়তার কোমর। চোখে মুখে তীব্র উন্মাদনা, তীব্র আসক্তি। তার চরম আসক্তির তাড়নায় ঝড়ের বেগে নাক মুখ কুঁচকে ডুবিয়ে দিল প্রিয়তার ফর্সা উদরে। তীব্র বৈদ্যুতিক ঝটকা খেলে গেল প্রিয়তার অদ্ভুত অচেনা আর অনুভূতির শরীর জুড়ে বিচরণ করলো। এই পুরুষের স্পর্শ সহ্য করার ক্ষমতা যেন নেই প্রিয়তার, একদমই নেই। আবার এই পুরুষের স্পর্শ না পেয়েও বাঁচবে না সে। এ কেমন বিষ! পান করলেও মরণ, না করলেও মরণ। প্রিয়তার অনুভূতির ধারণায় কাবু হয়ে গেল এক মুহূর্তের জন্য। শক্ত করে খামচে ধরল প্রণয়ের চুল। মুখ দিয়ে অস্ফুটভাবে গুঙিয়ে বের হলো কিছু। প্রণয়ের চোখে মুখে চেনাই যাচ্ছে না। কি তীব্র নেশা জড়েছে তার। সে বসা থেকে উঠে দাঁড়াতে প্রিয়তাকে তুলে কোলে নিতে বলল, আজ দেখব তুই কতটা আদর সহ্য করতে পারিস, কতটা যন্ত্রণা সইতে সক্ষম হয়েছিস। এই ছোট্ট মুখমলের শরীর আমাকে তো তোর পুরো পাগল বানিয়ে দিয়েছিস। এখন সামলাই পাগলকে। সতর্কতা শুনে ভয়ে হৃৎপিণ্ড জমে গেল প্রিয়তার। প্রণয়ের বুকে শার্ট খামচে ধরে ভয়ার্ত চোখে তাকালো তার দিকে। প্রণয় ধীরে পায়ে এগিয়ে এলো বিছানার দিকে। ফুলের পাপড়ি সরিয়ে শুয়ে দিল আস্তে করে। চোখ বন্ধ করে রাখলো প্রিয়তা। কিন্তু অনেকক্ষণ পর হয়ে যাওয়ার পরও কিছু একটা অনুভব করতে পারলো না। বুড়ো কোচকে প্রিয়তা চোখ খুলে দেখলো তার একদম মুখের নিকট ঝুলে আছে প্রণয়। চোখ দুটো সেই পাগল পাগল করা চাহনি, তেমনি দৃষ্টি নামিয়ে নিল। চিবুকে হাত রাখলো প্রণয়। বাঁকা হেসে বলল, তর সইছে না বুঝি? লজ্জায় রক্তিম হয়ে উঠল প্রিয়তা। প্রণয় ফের লজ্জা দিতে বলল, ডু ইউ ওয়ান্ট মি মাই লাভ?
লজ্জায় বিছানার চাদর খামচে ধরে চুপটি মেরে পড়ে রইল প্রিয়তা। কণ্ঠনালী দিয়ে একটা শব্দ বের হচ্ছে না তার। প্রণয়ের কপাল চেপে ধরে ঠোঁট ঘাড় সবকিছু স্পর্শ করলো। আনসার মি, না হলে কিন্তু আমি চলে যাব। ভয় পেয়ে গেল প্রণয়ের কথায় প্রিয়তা। ভয় পেয়ে প্রণয়ের কোমর চেপে ধরল প্রিয়তা। অসহায় চোখে তাকালো। প্রণয় মসৃণ গালে শব্দ করে ভেজা চুমু আঁকলো। মোলায়েম কণ্ঠে ঠোঁট চেপে ধরে বলল, বলো। অসহনীয় লজ্জায় অতিষ্ঠ হলো প্রিয়তা। চোখ বন্ধ করে হ্যাঁ বোধক মাথা নাড়ল। জবাব শুনে বোধহয় সন্তুষ্ট হলো প্রণয়। দু আঙ্গুল চেপে ধরে নিজের কোমল ঠোঁট হালকা মাথা কুকিয়ে উঠল প্রিয়তার। প্রণয় মুখের কাছে মুখ নিয়ে চাপা রাগ দেখিয়ে বলল, মুখে বলতে বলেছি। এমন ধীরে ধীরে ছোঁয়াতেই শরীর পুরো পুড়ে যাচ্ছে প্রিয়তার। না পেরে চোখ বন্ধ করে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে চাই প্রণয় ভাই, খুব 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 করে চাই। প্লিজ আমাকে আপনার করে নিন, আমি আর পারছি না। ঠোঁট বাঁকিয়ে হাসলো প্রণয়। বুকের ওপর থেকে আচমকা ফেলে দিল আস্তে করে। লজ্জায় চোখ নামিয়ে নিল প্রিয়তা। প্রণয় আঙ্গুলের সাহায্যে গলা থেকে পেট পর্যন্ত সুড়সুড়ি দিচ্ছে। প্রিয়তা অতিষ্ঠ হয়ে উঠল। কাতর কণ্ঠে অনুনয় করে বলল, প্লিজ প্রণয় ভাই। প্রণয় এবার হাত দিয়ে নিজের শার্টের বোতাম খুলতে খুলতে বড় কোচকে বলল, কি বললি প্রণয় ভাই? আমি তোর ভাই লাগি? জীবন যৌবন আমার হাতে সঁপে দিয়ে ভাই ডাকছিস? তাহলে কি ডাকবো? প্রণয় শার্টটা টেনে টুনে খুলে ছুঁড়ে মারল বিছানা থেকে এক কোণে প্রিয়তার হাতের উল্টো পিঠে। ওষ্ঠ ছুঁয়ে স্বর্ণের বালাগুলো খুলতে খুলতে বলল, তুই জানিস না কি ডাকবি? প্রিয়তা দুপাশে নাবোধক মাথা ঝাঁকালো। প্রণয় প্রিয়তার মধ্যে হারিয়ে যেতে যেতে ঘোর লাগা কণ্ঠে বলল, যা ইচ্ছা ডাক, শুধু নামের শেষে ভাই লাগাবি না। না হলে এখন যেটা করছি এরপর আর কখনো এটা করব না। রাত বাড়ছে। অতৃপ্ত দুটো কপোতির মাঝে আজ কোনো দূরত্ব নেই। শারীরিক, মানসিক, আত্মিক সকল বাধা ছিন্ন করে হাজারো বাধা বিপত্তি শেষ করে অবশেষে এক হয় তারা। প্রণয় তার বহুল কাঙ্ক্ষিত রক্তচাপাকে অবশেষে আপন করে নেয়। বিচরণ করে দেহের প্রতিটি লোমে লোমে। অবশেষে ঘূর্ণিতে মিলনের বিশেষ মুহূর্তে প্রিয়তার তরুণ শরীর বারবার কেঁপে ওঠে তার প্রেমিক পুরুষের গভীর স্পর্শে। কখনো আবেগ, কখনো ব্যথা, কখনো সুখে, কখনো ভালোবাসায়। আজ কোনো নিয়ম নেই, কোনো সামাজিক বাধা নেই, নেই কোনো দূরত্ব, নেই কোনো নিষেধ। আজ শুধু ভালোবাসা, চরমতার উপলব্ধি। দুটো মন, দুটো প্রাণ, দুটো আত্মা আজ এক বিন্দুতে মিলিত হলো। তারা একে অন্যের অস্তিত্বে পূর্ণ হলো। পূর্ণতা পেল তাদের ভালোবাসা, আবেগ, তীব্রতম আকাঙ্ক্ষা। সময়ের সাথে সাথে বদ্ধ ঘরের আবহাওয়া ভারী হয়ে উঠল। কক্ষে চার দলের বাড়ি খেতে লাগলো ভালোবাসার সুমিষ্টু সব মৃদু আর্তনাদ। কপতির গভীরতম মিলনের সুখধ্বনি যেন মিলে গেল বাতাসে। তবে প্রণয়ের সেই গভীর উন্মাদনা বেশিক্ষণ সহ্য করতে পারল না প্রিয়তা। হঠাৎ করে গভীর আবেগে, ব্যথায় সে দুহাত মুঠো করে নিল। ধারালো কণ্ঠে চুল কান্না মিশ্রিত কাপা কণ্ঠে আর্তনাদ করে ফুঁপিয়ে উঠল, খুব ব্যথা লাগছে প্রণয় ভাই। কিন্তু আজ আর কোনো কথা শুনল না প্রণয়। কান পর্যন্ত পৌঁছালো না সে কথা। ব্যাকুল কণ্ঠে বলল, সে চোখ বন্ধ করে প্রিয়তার কপালে গভীর চুমু এঁকে দিল। অধৈর্য অসহায় কণ্ঠে অজস্র ভালোবাসা মিশিয়ে আদর করে বলল, আমার জান, আমার লক্ষ্মী সোনা, আমাকে কষ্ট দিও না পাখি। প্রিয়তা চুপ হয়ে গেল, আর কোনো প্রতিরোধ করল না। সে কোনো অবস্থাতেই প্রণয় ভাইকে এইটুকু ব্যথা দিতে চায় না। প্রিয়তা ঠোঁট কামড়ে ধৈর্য ধরে নিয়েছে নিদারুণ সব ব্যথা সহ্য করতে। চোখের কোণায় জমে উঠেছে নোনা অশ্রুধারা। পড়তে দিচ্ছে না সে তা। যেন নিঃশব্দে এক ভালোবাসার নদী বয়ে যাচ্ছে তার। উন্মাদ হয়েছে প্রণয়ও। প্রণয়ের উন্মাদনা কমে না, বরং সময়ের সাথে সাথে বেড়ে যাচ্ছে তীব্র থেকে তীব্র এবং গভীর থেকে গভীরতরভাবে। প্রণয় বুঝতে পারছে তার ছোট জানটা কষ্ট পাচ্ছে, কিন্তু কি করবে, সেও তো অসহায়। প্রণয় প্রিয়তার ক্ষতবিক্ষত ঠোঁটে আলতো করে চুমু খেয়ে আদরে কণ্ঠে জানতে চাইলো, ব্যথা পাচ্ছ বাবুনি? কি করবো বলো তো? তুমি এত নরম, এত আদরে, চেয়েও নিজেকে থামাতে পারছি না। দোষ তো তোমার। ব্যথা সরাসরি জর্জরিত, তবুও শত কষ্টের মাঝে হেসে ফেলল প্রিয়তা। প্রণয় ভুরু কুঁচকে দুষ্টুমি করে বলল, তুই হাসছিস? তুই জানিস যেখানে যেখানে হাত দিয়েছি ভেজা কাদামাটি মনে হচ্ছে, বড্ড আরাম লাগছে। আচ্ছা তুই কি গেছ? হুম। প্রণয় ভাইয়ের বউ আবার ভাই ডাকছিস? আমি নাম ধরে ডাকতে পারবো না, অসম্ভব। পিঠে দুঘা
পড়লে সব পারবি। প্রিয়তা আর কিছু বলল না, শক্ত করে জড়িয়ে রাখলো প্রণয়কে, যেন ছেড়ে দিলেই তার মানুষটা হারিয়ে যাবে বহুদূর। হাসলো প্রণয়, প্রিয়তার কানে কানে ফিসফিস করে বলল, স্বামীর ওপর সন্তুষ্ট তো যান, আরাম পেয়েছ? প্রিয়তা লজ্জায় বুকে মুখ লুকালো, বুকে কিল মেরে বলল, অশুভ লোক। শব্দ করে হেসে উঠল প্রণয়। প্রিয়তার সরামুখী অজস্র টুকরো টুকরো চুমু খেয়ে চোখ টিপে দিয়ে বলল, দিস ইজ দ্য বেস্ট বার্থডে গিফট এভার। প্রিয়তা লজ্জায় দুহাতে মুখ ঢেকে ফেলল। এই বেটাকে সে আর কিছুতেই মুখ দেখাতে পারবে না। তাদের ভালোবাসার রজনী যতটা গভীর হতে থাকে ততটা ভালোবাসার গভীরভাবে বৃদ্ধি পেতে থাকে, আর তাদের শরীরের নিচে অবহেলায় পিষ্ট হতে থাকে ভালোবাসার প্রতীকী লাল গোলাপের পাপড়িগুলো, যার নীরবে সাক্ষী হয়ে দুজন ভালোবাসার বিছানায় গা এলিয়ে এক দৃষ্টে ল্যাপটপের দিকে তাকিয়ে আছে শুদ্ধ। চুলগুলো এলোমেলো, চোখ দুটো লাল, হয়তো বৃষ্টি ভেজা তরুণ, ভেতর ভেতর জ্বর এসেছে হয়তো। তবে বহিরটা দেখে খুব একটা কিছু বোঝা যাচ্ছে না। ঘড়ির কাঁটায় তখন রাত 2টো, বাহিরে তুমুল ঝড় বৃষ্টি। শুধু প্রশস্ত বুকে লেপ্টে ঘুমিয়ে আছে প্রিয়স্মিতা, দুহাতে শক্ত করে জড়িয়ে আছে শুদ্ধের পিঠ। ছোট একটা নিঃশ্বাস ফেলে ল্যাপটপটা বন্ধ করলো শুদ্ধ, চোখ নামিয়ে এক পলক তাকালো প্রিয়স্মিতার পানে। দুটো মুখের মাঝে এতটুকু অমিল নেই, কিন্তু তাদের ব্যবহার আর আচরণে অমিল আকাশ আর জমিনের। ঠোঁটে তাচ্ছিল্য হাসি খেলে গেল শুদ্ধের। হঠাৎ করে একটা প্রবাদ মনে পড়ে গেল, একই রকম যদিও দেখতে, চিনি ও নুন, জিভে নিলেই বোঝা যায় ভিন্নতার গুণ। শুদ্ধ দৃষ্টি ফিরিয়ে নিল, প্রিয়স্মিতার নিঃশ্বাসের গভীরতা আন্দাজ করে নিল। এটাই সুযোগ। আস্তে করে প্রিয়স্মিতার মাথা বুক থেকে সরিয়ে বালিশে রাখলো, নাকের কাছে আঙুল রেখে নিঃশ্বাস নিশ্চিত হলো গভীর ঘুমে আছে কিনা। অতঃপর কৌশলে নিজের কাজটা সেরে ফেললো। সাবধানে বালিশের তল থেকে তুলে নিল প্রিয়স্মিতার ফোন। ফোনের পাওয়ার বাটন প্রেস করতে দেখলো নিউ পার্টনার। নতুন লক দেখে অসহ্য লাগলো শুদ্ধের, বিরক্তিতে নিউ প্যাটার্ন। নতুন লক দেখে অসহ্য লাগলো শুদ্ধের, বিরক্তিতে দুভাজ বলল ভ্রুদের মাঝ বরাবর, তবে হার মেনে নেওয়ার পাত্র তো সেও নয়। গত এক সপ্তাহ এই মেয়েটা কি খিচুড়ি পাকিয়েছে সেটা তো তাকে জানতেই হবে। শুদ্ধ ফোনটা নিয়ে বিছানা থেকে নেমে পড়ল, সাইড টেবিলের ওপর রেখে নিচে ল্যাপটপে নিয়ে বসলো। বারান্দায় বাইরে তুমুল ঝড় বইছে, যেমন ঝড় বইছে শুদ্ধের মনে। মাথার মধ্যে কিলবিল করছে একের পর এক মাস্টার প্ল্যান। তাকে যে করেই হোক এই গেমে জিততেই হবে। সে যদি এই গেমে ওদের নিকট পরাজিত হয়, তবে হঠাৎ করে ঝড় এসে তছনছ করে দেবে স্বপ্নকুমারীর সুখের শুধুই বোনা সকল সুখের স্বপ্ন। কিন্তু শুদ্ধ তার জানকে কিন্তু শুদ্ধ তার জান থাকতে এমনটা হতে দেবে না, কারণ তার ভালোবাসা ব্যতীত পৃথিবীর কারো ভালোবাসার পরোয়া সে করে না। নিজের ভালোবাসাকে সুখী দেখতে সে সব কিছু করতে পারে, তার হাসির জন্য সে সবটুকুই করতে পারে, নিজের প্রাণটা উৎসর্গ করতে পারে। তাহলে এরা আর এমন কি? সে তার ভালোবাসার সুখ কাউকে কেড়ে নিতে দিবে না, কাউকে না। প্রণয় প্রয়োজনে শিকদার বাড়িকে শ্মশান বানিয়ে দিবে, তবুও না। শুদ্ধ হঠাৎ থামলো, বুকের ভেতর হু হু করে উঠল। ঝড়ের দিকে তাকিয়ে বলল, তোমাকে পাইনি এই আফসোস হয়তো আমি তোমাকে ঘুমাতে দেবে না, কিন্তু তোমার কোনো ক্ষতিও আমি কাউকে করতে দেব না। দেহের শেষ রক্তবিন্দুটাই লিখে দেব তোমার নামে। আমি আমার ভালোবাসা হারালেও তোমার ভালোবাসাকে আমি হারাতে দেব না সুইটহার্ট। ট্রাস্ট মি, তোমার অপরাধী স্বামীকে বাঁচাতে আমি সব করব। কথাগুলো শেষ করে দ্রুত সিগারেট ধরালো শুদ্ধ। আজকে বুকটা বেশ পড়ছে তার, কারণটা হয়তো জানা শুদ্ধের, কিন্তু কি আর করার। ভাগ্য যার সাথ দেয়নি তার আর কি। শুদ্ধ সিগারেটে লম্বা টান দিয়ে ল্যাপটপ ওপেন করে পুনরায় সার্ভার হ্যাকিংয়ে লেগে পড়ল। 3 ঘন্টার অক্লান্ত পরিশ্রম অবশেষে সফল হলো ফোনের মাস্টার লক ব্রেক করতে। সকাল সকাল ঘুমটা জাগিয়ে পেয়েছে প্রিয়তার, কিন্তু আশ্চর্যজনকভাবে সে এপাশ ওপাশ ফিরতে পারছে না। নড়তে গেলে তীব্র ব্যথায় কুঁকিয়ে উঠছে হাত, পা, ঘাড়, কোমর, তলপেট সবটাই অসহ্য ব্যথায় অবশ্যই আছে, কিন্তু তবুও চোখের ঘুম ছাড়াতে পারছে না। কমফোর্টেবলের আড়ালে ঘাপটি মেরে পড়ে আছে শরীরে প্রণয়ের কাল রাতের সাদা শার্ট ব্যতীত কাপড়ের কোনো সুতোটাও নেই। তবে বর্তমানে সেসবে ধ্যানে নেই প্রিয়তা। সে মুখ হা করে মরার মতো ঘুমাচ্ছে। আহা, বেচারি ঘুমাবেই না কেন? ঘুমিয়েছে মাত্র ঘন্টা 3। সারা রাত তো তুমুল নির্যাতনের পর শরীরটা সায় দেয়নি আর। তবে তার এই সুখসজ্জা বেশিক্ষণ দীর্ঘ করতে দিল না প্রণয়। কফি, জুস, স্যান্ডউইচ সহ আরও অনেক পদের নাস্তা ট্রেতে করে নিয়ে এসে সাইড টেবিলে রাখলো। গ্লাসের ঝনঝন শব্দে ঘুমের মধ্যে বিরক্ত হলো প্রিয়তা। কপাল কুঁচকে আরও খানিকটা গটিয়ে গেল। প্রণয় নরম চোখে তাকিয়ে আছে তার ছোট পুতুলটার দিকে।
এক রাতে কেমন হেঁটে পড়েছে মেয়েটা, বারবার চোখের সামনে ভেসে উঠছে কাল রাতের কর্ণনত মুখখানি। ছি, এতটুকু ধৈর্য নেই, কিন্তু এখন আর ভেবে কি হবে? যা হওয়ার তো হয়ে গেছে। লম্বা দীর্ঘশ্বাস ফেলে বিছানায় পা ভাঁজ করে বসলো প্রণয়, দুহাতে কমফোর্টার জড়িয়ে কোল থেকে নিজের ছোট্ট পুতুলটাকে কোলে নিল, বুকের সাথে মিশে কানে কানে আস্তে করে ডাকলো, জান পাখি, আমার ছোট বাবু, আমার লক্ষ্মী বউ, ওঠো। প্রিয়তা নড়ে উঠল, প্রণয়ের গলায় মুখ গুজে দিল, দুর্বল হাতে পিঠ আঁকড়ে ধরে ঘুমো ঘুমো কণ্ঠে বলল, এত তাড়াতাড়ি 10টা বেজে গেল, আর একটু ঘুমাই না? প্রণয় ভাই, আসুন, আপনিও শুয়ে পড়ুন। আপনি কাছে থাকলে আমার ঘুম ভালো হয়, আপনার বুকে মাথা রাখলে আমার দুনিয়ার সব কিছু জান্নাতের মতো লাগে। প্রিয়তার সহজ স্বীকারোক্তি শুনে ঠোঁটে উজ্জ্বল হাসি ফুটল প্রণয়ের। শরীরের অবস্থা তো নাজেহাল হয়ে গেছে জান, কাল সারা রাত খেয়ে মন ভরেনি। আচ্ছা, ব্যাপার না, পেট খালি রাখো, আজ রাতে আবার খাবে। এমন লাগাম ছাড়া কথায় লজ্জায় কান গরম হয়ে গেল প্রিয়তার। অসভ্য লাগামহীন পুরুষ, মিথ্যা অপবাদ দিয়ে বদনাম লুটাবেন না, তাহলে সত্যি সত্যি চিবিয়ে খেয়ে নিব। বাচ্চা বইয়ের অবুঝ বোনাকে এবার শরীর দুলে হেসে উঠল প্রণয়। প্রিয়তা তুলতুলে গালে টাস টাস করে চুমু খেয়ে বলল, আরে আমার বোকা হরিণী, আমার সংক্ষিপ্ত জীবনে এত ভালোবাসা নিয়ে আসার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমার অনেক কাছে তুমি কি আমার কাছে তুমি কি চাও, রক্ত চাবা? প্রণয়ের বাক্য শুনে মুখে মলিন হয়ে গেল প্রিয়তার, গালের পানি মিলিয়ে গেল। সংক্ষিপ্ত কেন? চুপ হয়ে গেল প্রণয়। সামান্য একটা কথায় তার প্রাণ পাখিটার চোখে পানি চলে এসেছে দেখে মনে মনে অনেকটা দীর্ঘ শ্বাস ফেলল সে। দুর্বল হয়ে পড়েছে এই মুহূর্তে। প্রিয়তার নাকে নাক ঘষে দিয়ে বলল, ওইটা কথার কথা, তুমি বলো না কি চাও আমার কাছে? শুধু তোমাকে। 2 যুগ আগে থেকেই আমি তো তোমারই ছিলাম। অন্য কিছু চাস? শুধু তোমাকে। আর কি চাস? শুধু তোমাকে, আর শুধু তোমাকে। বলতে বলতে প্রণয়ের গাল জড়িয়ে ধরল প্রিয়তা। আর কথা না বাড়িয়ে দুহাতে নিজে দুর্বল বুকে আগলে নিল প্রণয় প্রিয়তাকে। দ্রুত প্রিয়তাকে ছাড়িয়ে বসা থেকে উঠে দাঁড়ালো প্রণয়। ব্রাশে পেস্ট লাগিয়ে দাঁত ব্রাশ করিয়ে দিল সযত্নে। প্রিয়তা চুপটি মেরে বসে রইল। প্রণয় ব্রাশ করিয়ে দিয়ে নিজের হাতে প্রিয়তার মুখ ধুয়ে দিল। প্রিয়তা স্যান্ডউইচের বিরাট একটা বাইট নিয়ে গাল ফুলিয়ে বলল, আপনি এত সকাল সকাল গোসল সেজে গুজে কোথায় যাচ্ছেন? প্রণয় জুস আর গ্লাস মুখে তুলে দিয়ে বলল, অফিসে যাব, একটু কাজ আছে। না গেলে হয় না? মুখটা ইনোসেন্ট বানিয়ে বলল প্রিয়তা। না যান। আচ্ছা, তাড়াতাড়ি আসবেন। আচ্ছা বলে প্রিয়তার গালে পুনরায় চুমু দিল প্রণয়। নাস্তা করিয়ে 3টা ভিন্ন ওষুধের পাতা থেকে 3টা পিল খুলে প্রিয়তার হাতে দিল। পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, ঝটপট ওষুধগুলো খা। ওষুধ দেখে মুখ কুঁচকে নিল প্রিয়তা, নাক ছিটকে বলল, ছি, আমি ওষুধ খাই না। বড় করে একটা হতাশার নিঃশ্বাস ফেলল প্রণয়। এই মেয়েটা বড় ঢঙ্গি, ছোট থেকে ওষুধ খায়, হাড়মাস জ্বালিয়ে খায় সে, আর এখন ভালো হয়ে যাবে এটা আশা করা মূর্খামি। প্রণয় ওষুধগুলো আবার নিজের হাতে নিল, পানির গ্লাস সামনে ধরে বলল, হাঁ কর। আচ্ছা। ফেসদে পড়েছে প্রিয়তা মেডিসিন 3টার দিকে তাকিয়ে বলল, এগুলো কিসের ওষুধ? প্রণয় একটা পিল মুখে দিয়ে পানি খাইয়ে দিল, বলল, এটা গা ব্যথা, যাতে একটু পর আবার লাফালাফি করতে পারিস। সূক্ষ্ম অপমান করতে পারলো যেন প্রিয়তাকে। তা ফের বলল, আর এটা কিসের? এটা জ্বরের। আর এটা? বলে থেমে গেল প্রণয়। চোখ ছোট ছোট করে তাকালো প্রিয়তার দিকে। প্রিয়তা আগ্রহ নিয়ে তাকিয়ে রইল জবাবের আশায়। জবাব দিল না প্রণয়। মেডিসিন প্রিয়তার মুখে দিকতেই, পানির গ্লাস ধরতেই ফের ফোন বেজে উঠল। প্রণয় স্ক্রিনের দিকে তাকিয়ে ভুরু কুঁচকে নিল। প্রিয়তার হাতে পানির গ্লাস ধরিয়ে দিয়ে বলল, এটা খা, আমি আসছি একটু। ফের ফোন রিসিভ করতে বারান্দার দিকে চলে গেল প্রণয়। প্রণয় যেতেই মুখ থেকে ট্যাবলেট বের করে নিল প্রিয়তা। এটা কিসের ওষুধ? না জেনে গিলে ফেলার আবুল মায়া অন্তত তনয়া শিকদার প্রিয়তা নেই, তাই প্রিয়তা বিশ্বাস। প্রিয়তা সাইড টেবিলে দেখলো মেডিসিনের পাতা রাখা, যার মধ্যে দুটো সে চেনে, কিন্তু এই পেন কিলার আর একটা না পা, তাহলে অন্যটা কি? বেহাত কৌতূহল জাগলো তার মনে। বারান্দা দিকে উকি মেরে দেখলো প্রণয় কার সাথে যেন খুব সিরিয়াস ভঙ্গিতেই কথা বলছে। প্রিয়তা ফটফট টেবিলের ট্যাবলেটের পাতাটা তুলে দেখলো, একদম অন্যরকম। এটা আগে কখনো খায়নি সে, বা খেয়েছে বলে মনে পড়ে না। মেডিসিনের নামটাও দেখতে যেমন কেমন অন্যরকম।
মনে মনে সে বলল, এটা এটা আবার কোন নাম? কি ওষুধ এটা? ভুলবশত সে গুগলে সার্চ দিতে চোখ উঠে গেল কপালে প্রিয়তার। জলের ফাঁক দিয়ে মুখ হা করে বলল, মুখ হা হয়ে গেল আপনা আপনি। ফোনের স্ক্রিনে জল জল করছে দুটো শব্দ, বার্থ কন্ট্রোল বাই ওরাল কন্ট্রোলস স্ট্রিপস। ব্যাপারটা বোঝা মাত্রই পিল ডাস্টবিনে ফেলে দিয়ে পানিটা খেয়ে নিল প্রিয়তা। মিনিট পাঁচেকের মধ্যে ফিরে এলো প্রণয়, হাতে অন্য একটা পিল খাইয়ে দিয়ে বলল, আগেটা খেয়েছিস? লক্ষ্মী বাচ্চার মতো পনিস মাথা ঝাঁকালো প্রিয়তা। ভেরি গুড। প্রিয়তা একদম নাদান মার্কা হাসি দিল। প্রণয় তাকে কমফোর্টার মুড়িয়ে দিয়ে কোলে তুলে নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। মাথার ঘোমটাটা দিয়ে শাশুড়ির ঘরে দাঁড়িয়ে আছে প্রিয়তা। নীল জামদানি শাড়িতে সর্বাঙ্গে নতুন বউ একটা ব্যাপার। খুব সুন্দর, স্নিগ্ধ এবং মায়াবী দেখাচ্ছে তাকে, যেন সদ্য ফুটন্ত কোনো তাজা গোলাপ। অনুশ্রী বেগম কয়েক মিনিট মন ভরে দেখলো তাকে, পুত্রবধূকে। এতগুলো বছর মেয়ে হিসেবে দেখলো, ছেলের বউ হিসেবে ওইভাবে দেখা হয়নি কখনো। এই তো সেই মেয়েটা যার জন্য এত বায়না করেছিল প্রণয় তার কাছে, সেই মেয়েটাকে দেখতে দেখতে কত বড় হয়েছে। এগুলো বাদেও ওই মেয়েকে ওনার সব থেকে বেশি দামি মনে হয়, কারণ এই মেয়েটা ওনার ছেলের প্রাণ। ভালো থাকার কারণ, এই মেয়েটার সাথে থাকলে ওনার ছেলেটার সব খারাপ থেকে দূরে থাকে, নিজের সঙ্গে নিজের প্রাণ খুলে হাসে। তাহলে উনি কেন ভালোবাসবে না এই মেয়েকে? অনুশ্রী বেগম অভিজ্ঞ চোখে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করলো প্রিয়তা। বুঝতে খুব সময় লাগলো না সকাল সকাল ওনার ছেলেটা কেন এত হাসি খুশি ছিল। কাল অবধি মেয়েটাকে নিছকই মেয়ে মনে হতো, কিন্তু আজ পরিপূর্ণ নারী মনে হচ্ছে। এটাই বুঝি নারীদের সতর্কতা? অনুশ্রী বেগম মাথায় হাত বুলিয়ে দিলেন। নিজের হাত থেকে সাবেকি আমলের বড় বড় দুটো বালা খুলে পরিয়ে দিল পুত্রবধূর হাতে। লাজুক হেসে সালাম করলো প্রিয়তা। অনুশ্রী বেগম থুতনিতে হাত রেখে সন্তুষ্ট হলেন। মাশাআল্লাহ, আমার ছেলের সাথে খুব মানিয়েছে। দোয়া করি সুখী হও, আল্লাহ তোমাদের নেক হায়াত দান করুক। প্রিয়তা মনে মনে আপ্লুত হলো। সে কে না চায় তার ভালোবাসার মানুষটি তার জন্য পাগল থাকুক। প্রিয়তা তো মনে মনে প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করে যেন তার প্রণয় ভাই তার প্রতি আরো বেশি উতলা হয়। প্রিয়তার মাথা নিচু করে নম্র কণ্ঠে বলল, জি আম্মু, চেষ্টা করব বড় আম্মু। অনুশ্রী বেগম প্রসন্ন হলেন। প্রিয়তাকে নিজ অবস্থানে বুঝিয়ে দিয়ে বললেন, কিন্তু এই বউদের অনেক দায়িত্ব পালন করতে হয় জানো। তুমি তো বড় বউ, জানো তো, দেখছো নিশ্চয়ই। এতদিন তুমি এই বাড়ির মেয়ে ছিলে, তখনকার হিসাব আলাদা ছিল, কিন্তু এখন তুমি এই বাড়ির বড় বউ। সম্পর্কে সবার বড়, সব বউদের বড়। তাই তোমাকে এখন থেকে সংসারের দায়িত্ব নিতে হবে। নিয়ম সবার জন্য সমান। জি আম্মু। ঠিক আছে, যাও রান্নাঘরে গিয়ে সেজো বউ ছোট বউয়ের সাথে নাস্তা বানাও, আর দুপুরবেলা বড় আব্বু কী খাবে আর কে কী খাবে জেনে নিয়ে রান্না বসাইও। জি আম্মু। সেজো বউ, মেজো বউ, ছোট বউ হাঁক ছেড়ে ডাকলেন বউদের। অনুশ্রী বেগম শাশুড়ি ডাকে দেরি না করে উষা, ইনায়া, পূর্ণতা তিনজনে ঘর থেকে বেরিয়ে এসে হাজির হলো। অনুশ্রী বেগম ছেলের বউদের উদ্দেশ্য করে বলল, তোমরা নিশ্চয়ই জানো ও তোমাদের বড় যা, এখন থেকে সেভাবেই সম্মান করবে। যে কোনো কাজে ওকে ডাকবে, তোমাদের সাথে রাখবে। উষা নিচু কণ্ঠে বলল, জি আম্মা। ঠিক আছে, এখন যাও চারজন। জি আম্মা। শাশুড়ির ঘর থেকে বেরিয়ে এলো তারা। দরজার সম্মুখে দাঁড়িয়ে ধীর আর পরিণীতা। বড় ভাইয়ের বিয়ের খবর শোনা থেকে চলে এসেছে পরিণীতা। সব সত্যি জানার পর প্রিয়তার প্রতি তার বিন্দুমাত্র রাগ নেই, বরং এখন তার ভাই সুখী হতে চলেছে তা দেখে তার মনে আনন্দের অভাব নেই। ওরা সবাই মিলে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। প্রিয়তার সবার সাথে পায়ের সাথে পা মিলিয়ে হেঁটে গেল। সাথে ইনায়াও ঝাড়ি মেরে বলল, আস্তে দৌড়া বেদব ছেড়ি, আমি কি এত জোরে যেতে পারি নাকি? পায়ের গতি থামিয়ে দিল প্রিয়তা। নিজেই মনে মনে একটু একটু লাজুক হাসলো। ব্যাপারটা খেয়াল করলো ইনায়া। বান্ধবীর চোখে মুখে ঈদের চাঁদ উজ্জ্বল দেখে ভুরু কোঁচকালো সে। এক জায়গায় থেমে গিয়ে সন্দেহীন গলায় বলল, কি ব্যাপার? চোখে মুখে ঈদের চাঁদ উকি দিচ্ছে কেন? লজ্জা গিলে স্বাভাবিক হলো প্রিয়তা। ইনায়া এবার নাক ফুলিয়ে উকিঝুঁকি মারতে শুরু করলো। উদ্দেশ্য বুঝে দূরে সরে গেল প্রিয়তা। লাজুক হেসে বলল, কি করছিস? ইনায়া কোনো জবাব না দিয়ে এগিয়ে এসে ঘোমটাটা নামিয়ে সাথে সাথে চোখ আটকে গেল তার। নির্লজ্জ বান্ধবীর সাথে হাতে ধরা পড়ে লজ্জায় কান গরম হয়ে গেল প্রিয়তার। ঘাড়ে গলায় অজস্র লালচে দাগ, নীলাভ ফর্সা ত্বকে দাগগুলো খুবই চোখে পড়ছে। ঘুমটা দেওয়ার দরুন চুলগুলো দেখা যাচ্ছিল না, কিন্তু এবার চুলের নিচেও
নজর গেল ইনায়ার হাঁটু ছড়ানো ঘন চুল গুলি একদম উন্মুক্ত। ইনায়ার চুল ধরে পানি চুয়ে চুয়ে পড়ছে দেখে চুল শুকানোর সময় পায়নি প্রিয়তা। তার আগে শাশুড়ি তাকে ডেকে পাঠিয়েছিল। ঘটনা ঘটে গেছে বুঝে দাঁত কেলিয়ে হাসলো ইনায়া। ক্ষত চিহ্নগুলো দেখিয়ে ভান ধরে বলল, হাই হাইলো বান্ধবী, এত ব্যথা কিভাবে পেলি? প্রিয়তলা আছে কান মুখ গরম হয়ে উঠছে। শামতা আমতা করে বলল, চুলকানি। উত্তর শুনে ফিক করে হেসে উঠল ইনায়া। পিঞ্চি মেরে বলল, চুলকানি তো বটেই, কিন্তু এই চুলকানি যে সে চুলকানি নয় রে পাগলা, এটা হচ্ছে পিড়িতের চুলকানি। চিকি নষ্ট তুই, কি এসব বলছিস? আমি পিওর ভার্জিন। ওর কথায় পাত্তা দিল না ইনায়া। বাঁকা হেসে বেসুরি গলায় গান ধরলো, ঘটনা এমনি ঘটে না ও বন্ধুরে, এক হাতে তালি বাজে না, রাধাকৃষ্ণ দোস্তি করে না ও বন্ধুরে, ভানটা এমন কিছুই জানো না। ধুর যা বাবা, সত্যি বললেই ইনায়া পচা হয়ে যায় তাই না? আচ্ছা বান্ধবী, কেমন ফিলিংস হয়েছে বলতে একটু? কি গায়ে পড়া বইন্ডে তুই, বেশরম আওয়াজ, একটু লজ্জা শরম কর। লজ্জা করে না এসব জিজ্ঞেস করতে? যা, বান্ধবীর কাছে আবার কিসের শরম? আমার থেকে তোর তো এক্সপিরিয়েন্স বেশি। আমার জামাইয়ের দিক থেকে নজর দিবি না, চোখ তুলে ফেলবো বলে দিলাম। বলে চলে গেল প্রিয়তা। আরে দাঁড়া বান্ধবী, পিছু নিল ইনায়া। চোখ ভর্তি পানি টুলুমুলু করছে প্রহেলিকার। তাদের সামনে দাঁড়িয়েছিল প্রহেলিকা, কিন্তু কথার তালে কেউ খেয়াল করলো না তা। সবটা শুনে নিঃশ্বাস আটকে আসছে প্রহেলিকার। দু চোখ ঝাপসে হয়ে আসছে পানিতে। অসহ্য এক কষ্ট গলা চেপে ধরেছে। সবটা নিজের চোখের সামনে দেখা সত্ত্বেও মানতে চাচ্ছে না প্রহেলিকা। প্রিয়তার সর্বাঙ্গে জলজল করছে প্রণয়ের গভীর ভালোবাসার প্রতীকী চিহ্ন। তার ভালোবাসার মানুষটা অন্য কাউ কিভাবে ভালোবেসেছে এটা কল্পনা করতেও মৃত্যু যন্ত্রণা পাচ্ছে প্রহেলিকা। প্রণয় অন্য কাউকে আপন করেছে, ছুঁয়েছে, ভালোবেসেছে, আর কল্পনা করতে পারল না প্রহেলিকা। হাত দিয়ে মুখ চেপে ধরলো। প্রচণ্ড কান্না দলা পাকিয়ে আসছে কণ্ঠনালীতে। এক সময় আর ধরে রাখতে না পেরে প্রহেলিকা ঝরঝর করে কেঁদেই দিল। কি হয়েছে, কাছো কেন তুমি? দরজায় দাঁড়িয়ে জানতে চাইল অনুশ্রী বেগম। প্রহেলিকা অশ্রুসিক্ত চোখে তাকালো। আর কিছু বলার সুযোগ পেল না অনুশ্রী বেগম। তার পূর্বেই দৌড়ে এসে বুকে হামলে পড়ল প্রহেলিকা। ভরকে গেল অনুশ্রী বেগম। হাউমাউ করে চিৎকার করে কেঁদে উঠল প্রহেলিকা। কান্নার তরে সব জড়িয়ে যাচ্ছে তার। মাথায় হাত রাখলো অনুশ্রী বেগম। নরম কণ্ঠে বললেন, কি হয়েছে আম্মু, কাছো কেন? বহু কষ্টের পর ভাঙা কণ্ঠে অস্পষ্টভাবে কিছু বাক্য আওড়ালো প্রহেলিকা। আম্মু, মরে যাব আমি, একদম মরে যাব। আমি একটু সহ্য করতে পারছি না। আমার কলিজা টুকরো টুকরো হয়ে যাচ্ছে। এত কষ্ট আমি কিভাবে নিব? বড় আম্মু, তোমরা আমাকে মেরে ফেলো, তোমার ছেলে অন্য কারো, এটা আমি সহ্য করতে পারছি না। তোমার ছেলের ভালোবাসা অন্য কেউ ভোগ করছে, এটা আমি দেখতে পারছি না। আমার থেকে অন্য কাউকে আপন করে নিয়েছে সে, অন্য কাউকে ভালোবেসেছে, অন্য কাউকে, অন্য কাউকে, অন্য কাউকে। আমি তোমার ছেলেকে খুব খুব ভালোবাসি বড় আম্মু, তোমার ছেলেকে খুব ভালোবাসি। কথা শেষ করতে হু হু করে কেঁদে উঠল সে। কান্নার শব্দে পাশের ঘর থেকে বেরিয়ে এলো অননা বেগম ও অর্থী বেগম। অননা বেগম অবাক হলেন, কি হয়েছে বড় আপা? অনুশ্রী বেগম অসহায় দৃষ্টিতে তাকালেন। হঠাৎ করেই কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ে প্রহেলিকা। ও তো অজ্ঞান হয়ে গেছে, বড় ভাইজানকে ডাকবো? ভয়ে বললেন অর্থী বেগম। অনুশ্রী বেগম শান্ত গলায় বললেন, কিছু হয়নি, নর্মাল প্যানিক অ্যাটাক, ওকে ঘরে নিয়ে চলো। ওরা দুজন মিলে প্রহেলিকাকে নিয়ে গেল। অননা বেগম উদ্বিগ্ন হলেন, এমন করছিস কেন? অনুশ্রী বেগম দীর্ঘশ্বাস ফেলো। আঘাত পেয়েছে খুব? মানে এসব নিয়ে আমাদের কথা বলা ঠিক না, বলেও লাভ নেই। ওর চোখে মুখে পানি ছিটিয়ে দাও, আর ওকে 3 তলায় বেশি যেতে দিও না। আর কোনো প্রশ্ন করলো না কেউ, হয়তো সবাই বুঝে গেছে আমি অরণ্য হলেও আমার ভেতরে অরণ্যের অস্তিত্ব টের পাই। রেস্টুরেন্টের কর্নার সিটে বসে 142 নম্বর গার্লফ্রেন্ডের উদ্দেশ্যে কথা বলছে অরণ্য। চোখে মুখে তার খুবই সিরিয়াস ভঙ্গি। তার সামনে বসে আছে সাদিয়া, পুরো নাম সাদিয়া কামাল। তার বর্তমান পরিচয়, সে অরণ্যের 142তম গার্লফ্রেন্ড। যদিও এই মহান সত্যটা সম্পর্কে অবগত নয় সে, এমনকি অরণ্যের উদারতা সম্পর্কেও বিন্দুমাত্র ধারণা তার নেই। অরণ্যের পাশের সিটে প্রচণ্ড মনোযোগী সহকারে বড় ভাইয়ের 186 নাম্বার ব্রেকআপ স্টোরির এনজয় করছে তন্ময়। হাতে লেমন মোহিত একটা সিপ দিচ্ছে আর তাদের কাহিনী এনজয় করছে। সাদিয়া অরণ্যের কথা শুনে বেকুবনে গেছে। বুঝতে না পেরেই অরণ্যর মনে
অরণ্য কেসে উঠল, গলা খাকারি দিল, চোখে মুখে সিরিয়াস ভঙ্গিমাটা খানিকটা প্রগড় করে বলল, মানেটা খুব সহজ, আমি যে কোনো সময় অরণ্যকে অরণ্যই হয়ে যেতে পারি। আমাকে বিয়ে করলে কোনো একদিন সকালে ঘুম থেকে উঠে দেখবে আমি তোমার সায়া ব্লাউজ পরে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি, তখন তোমার মান ইজ্জত নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে, বলে দিলাম। সাদিয়া কেবলই পানির গ্লাসে চুমুক দিয়েছিল, কিন্তু অরণ্যের কথার মমত্ব বুঝতে পেয়ে পানিটা নাক দিয়ে মাথায় উঠে গেল। অরণ্য টিস্যু এগিয়ে দিয়ে বলল, এই শেষ নয়, আরও আছে। সাদিয়ার কণ্ঠে ভয়ার্ত এবং আতঙ্ক নিয়ে বলল, অরণ্য, এগুলো তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? অরণ্য প্রবল আত্মবিশ্বাসের সহিত বলল, আমি যা বলছি সব সত্যি বলছি, মিথ্যা বলে আমি তোমাকে ঠকাতে চাই না। বিশ্বাস করো, আজকাল ছেলে দেখলে আমার মনের ভেতর কেমন কেমন করে। ওই দিন আমার বাসার দারোয়ান ছেলেটাকে দেখলাম গোসল করে রোদে বসে খালি গায়ে সরিষার তেল মাখছে। ছেলেটার খালি গা দেখে আমার নিঃশ্বাস ভারী হয়ে এসেছিল, মুখ ধরফর করছিল, শরীরের মধ্যে শিহরণ খেলে যাচ্ছিল। আর কথাটা শেষ করতে পারলো না অরণ্য, তার আগে গার্লফ্রেন্ড সাদিয়া ছি বলে বসা থেকে উঠে চলে গেল। উক্ত সকল দৃশ্য দেখে ফিক করে হেসেও দিল তন্ময়। ফাইনালি 580 নম্বর ব্রেকআপটা সাকসেসফুল ডান। অরণ্য চোখে মুখে ঘোর অসহায়ত্ব ফুটিয়ে তুলে বলল, যা চলে গেল। তন্ময় অরণ্যর ফোনটা এগিয়ে দিয়ে বলল, গার্লফ্রেন্ড নম্বর 249 কলিং। অরণ্য ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বাঁকা হেসে গান ধরলো, চলে গেছো তাতে কি, নতুন একটা পেয়েছি, তোমার থেকে অনেক সুন্দরী। অরণ্য ফোন রিসিভ করে কানে নিতে ওপাশ থেকে মেয়েটা বলল, বেবি তোমার স্পেশাল গিফট অ্যারেঞ্জ করছি। ও রিয়েলি ডার্লিং? ইয়েস বেব, গেট হোয়াটস আ গিফট। অরণ্য বক্র হেসে গান ধরল, प्रेमिका ने प्याराई सो जो भी है दिया तेरे वास्ते है दिलाम जो गया प्रेमिका ने प्यार से जो भी सुलिया तोरे वास्ते हिया जासिया प्रेमिका थी रे मानो प्यार को कभी स्वर्ग जानो प्यार के संगीत में उहु मोहिनी सुरंगी प्यार के संगीत में उहु मोहिनी सुरंगी ओ आई लव यू बेबी I love also too baby I call you later বলে অরণ্য ফোন কেটে দিতেই হাফ ছাড়লো। এত তাড়াতাড়ি কথা বলা শেষ দেখে তন্ময় বলল, কি ব্যাপার, এত তাড়াতাড়ি মুরগি ধরে ভেজে খাওয়া শেষ হয়ে গেল? অরণ্য প্যান্টে চেপে ধরে তড়িঘড়ি উঠে দাঁড়ালো, ওয়াশরুমের দিকে দৌড় দিতে দিতে বলল, প্রকৃতির ডাক এসেছে ভাই। সাথে সাথে খপ করে হাত ধরে ফেললো তন্ময়, বুড়ো উঁচিয়ে বলল, এটা আবার কোন মেয়ে? এতগুলো গার্লফ্রেন্ড আছে তবুও মন ভরে না? এদিকে আশেপাশে অর্ধেক মেয়ে কি নিজের ভেতরই ঢুকাবো ভাইয়া? প্যান্ট চেপে ধরে সাপের মতো মুচড়ামুচড়ি করতে লাগলো অরণ্য। সজরে ভাইয়ের মাথায় চাটি মেরে বলল, পাঠা কোথাকার, সবসময় কি মাথায় এগুলোই ঘোরে? ছাড় বলছি ছাড়, নাহলে এখানে করে দিব। তন্ময়ও নাছর বান্দা আরও শক্ত করে চেপে ধরে যেদি কণ্ঠে বলল, প্রকৃতি কোনো মেয়ে বা না বলা না বলা ছাড়া আমি ছাড়বই না। ওরে ভাই, আমি মুততে যাচ্ছি, তুই খুব জোরে মুতে ধরেছে, ছাড়ে বা, না হলে প্যান্ট ফেটে যাবে, বলে দিলাম। কথাটা শুনে তৎক্ষণাৎ ছেড়ে দিল তন্ময়, সাথে সাথে গায়েব হয়ে গেল অরণ্য। উত্তরাধর সম্বোধন রেস্টুরেন্টের জাতের উত্তরার স্বনামধন্য রেস্টুরেন্টের তাজের উত্তর দিকের কর্নারে মুখোমুখি বসে আছে কয়েকজন সাদা পোশাক পরিহিত অফিসার। তাদের মধ্যে CIA এজেন্ট মার্কো, সিনিয়র ইন্টেলিজেন্স অফিসার ইরফান শেখ এবং জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার মেহেরিমা শিকদার প্রিয়স্মিতা। আপাতদৃষ্টিতে তাদের সাধারণ জনগণ ভেবে ভুল করে মানুষ। সিনিয়র অফিসার সামনে মাথা নত করে বসে আছে। প্রিয়স্মিতা তার নিজের সম্বন্ধে আত্মপক্ষ এবং সমর্থনের কোনো ভাষা নেই। CIA এজেন্ট মার্কো অসন্তুষ্ট কণ্ঠে ঝেড়ে বলল, তুমি নিজের লক্ষ্য থেকে সরে যাচ্ছ মেহেরিমা, নিজের ফোকাস হারাচ্ছ। তুমি কি ভুলে গেলে তুমি এখানে কি করতে এসেছিলে? তোমাকে কেন এখানে পাঠানো হয়েছিল? তুমি নিজের টাস্ক কমপ্লিট না করে সংসার করছো। রিয়েলি? তোমার মতো রেসপন্সিবল ব্রিলিয়ান্ট স্টুডেন্টের থেকে এমনটা কখনো আশা করা যায় না। মাথা নিচু করে ফেলল প্রিয়স্মিতা।
এজেন্ট মার্কো ইরফানকে উদ্দেশ্য করে বলল, অফিসার, আপনার কথায় বিশ্বাস রেখে মেহেরিমাকে কেস নাম্বার 152 অপারেশন গ্লোবাল হ্যান্ড ওভার করা হয়েছিল। এটা গুরুত্বপূর্ণ, সেটা তো জানেন। মেহেরিমাকে লাস্ট 1 মান্থ কোনো আপডেট পাওয়া যাচ্ছে না, ওর জন্য তো আর কাজ থেমে থাকবে না। ইরফান নরম চোখে তাকালো প্রিয়স্মিতার দিকে। প্রিয়স্মিতা মাথা তুলে নম্র কণ্ঠে বলল, সরি স্যার। হোয়াট সরি? ইউ নো লাস্ট 1 মান্থে কী হয়েছে? তোমার সাথে তো নর্মাল টাইমে কন্ট্যাক্ট করা যায় না। তুমি তো জানো আমরা সবাই তোমার কনফারেন্সের জন্য বসে থাকি। তুমি কি টাস্ক কমপ্লিট করতে পারবে কিনা সেটা বলো। এজেন্ট মার্কের কথা শুনে আটকে উঠে প্রিয়স্মিতা। এজেন্ট মার্ক ফের বলল, আনসার মি মেহেরিমা। কিছুক্ষণ চুপ থাকলো প্রিয়স্মিতা, অতপর চোখ বুজে লম্বা শ্বাস টেনে নিল। নো স্যার, এই মিশনটা আমি কমপ্লিট করব। আমি আমার লক্ষ্য থেকে একচুলও সরছি না। আমি এখানে যেটা করতে এসেছি সেটা আমি করেই ছাড়বো। এই অপারেশন আমি সাকসেস করবই। শুধু কথা দিলে তো হবে না মেহেরিমা। আগে তুমি অনেক স্ট্রোক ফরওয়ার্ড করেছো, কিন্তু এখন তার কোনোই ফল পাচ্ছি না। সরি স্যার, আমাকে আর কয়েকটা দিন সময় দিন। আমি সব ইনফরমেশন সহ ফাইল সাবমিট করে দিব। ওকে, জাস্ট 1 উইক। জাস্ট 1 উইকের মধ্যে আমার সব ইনফরমেশন চাই বলে উঠে গেল অফিসার মার্কো। প্রিয়স্মিতার চোখে মুখে ফুটে উঠল মিশ্র প্রতিক্রিয়া। না চাই তো চোখে ভেসে উঠল বোনের আদুরে মুখটা। কি ভাবছিস? প্রিয়স্মিতা হাতের ওপর হাত রেখে শান্ত কণ্ঠে প্রশ্ন করলো ইরফান। মৃদু কেঁপে উঠল প্রিয়স্মিতা, অসহায় চোখে তাকালো ইরফানের দিকে। ইরফান বোধহয় বুঝতে পারলো বোনের পরিস্থিতি। আজ থেকে তো আর দেখছে না মেয়েটাকে দেখে এতকাল যে আগুন দেখতে পেত ইদানিং, সেটা আর সে দেখতে পাচ্ছে না। ইরফানের মাঝে মধ্যে কেন জানি মনে হয় একসময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো মেয়েটা আজ অন্যায়ের সাথে সমঝোতা করতে শিখে গেছে। এটা সঙ্গদোষ নাকি অন্য কিছু তা বুঝতে পারে না। মেয়েটাকে সে আপন বোনের চোখে থেকে কম অংশে ভাবে না। সে ছোট্টবেলা থেকে হাতে হাত ধরে কাজ করছে, মানসিকভাবে শক্ত বানিয়েছে যাতে বিশেষ কোনো আবেগপ্রবণ কন্ট্রোল করতে পারে। এই মেয়েটা খুব সম্ভাবনাময়, তার মধ্যে সে সকল গুণ আছে যা একজন দক্ষ ইন্টেলিজেন্স অফিসারের মধ্যে থাকা জরুরি। ইরফান বিশ্বাস করে একদিন গোয়েন্দা বিভাগের সব থেকে বড় অফিসার হবে এই প্রিয়স্মিতার চোখের পাপড়ি ভিজে ওঠে। দেখি ইরফান আর সহ্য করতে পারলো না। ভনিতা ছেড়ে স্পষ্ট কণ্ঠে বলল, তুই কি ওই ক্রিমিনালের ফ্যামিলির ওপর দুর্বল হয়ে যাচ্ছিস প্রিয়স্মিতা? তুই কি ভুলে যাচ্ছিস যে কি ঘটেছে বা কি ঘটে? প্রিয়স্মিতা বলল, আমার ভালোবাসা তো প্ল্যান নয় অফিসার। ইরফান বলল, হোয়াট? একলহম এক্সকিউজ দিয়ে নিচের লক্ষ্য থেকে পিছিয়ে যেতে পারে না এই প্রিয়স্মিতা। ওই ফ্যামিলির প্রতি তোমার দুর্বলতা আছে কি নেই সেটা আমার দেখার বিষয় না। যদি থেকে থাকে তাহলে পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফে মিক্স করে আমাদের নীতি নেই। আমাদের ফিলিংস কন্ট্রোলাবার্ট ইরফান। তাছাড়া আমার কোনো কিছু করার নেই এখানে। ইমোশনাল অ্যাটাচমেন্টের কোনো প্রশ্নই আসে না। ভুলে গেলে চলবে না প্রিয়স্মিতা। সব কিছু প্ল্যান মতোই হচ্ছিল, কিন্তু মাঝখান থেকে আরেকটা আন্ডারওয়ার্ল্ড মাফিয়া এসে পুরো ব্যাপারটা গুলিয়ে দিয়েছে। যেমন একটা 100% শিওর এএসআর আর কেউ নয়, আবরাশি দর্প নয়। তার সকল প্রুফ আমি কালেক্ট করেই ফেলেছি। আমার কাছে এমন এভিডেন্স আছে যেগুলো ফ্ল্যাশ করলে এএসআর একদম ফিনিশ হয়ে যাবে। কিন্তু শেষ মুহূর্তে ইরফান বলল কি? প্রিয়স্মিতা বলল, আমি জানতাম আমার বোন তাকে খুব ভালোবাসে। শিকদারের বড় ছেলেকে খুব ভালোবাসে বলেই ভুল হবে জানুন। আমি চাচ্ছিলাম যে ওদের মধ্যে কিছু একটা হয়ে যাওয়ার আগে এএসআর এর চ্যাপ্টারটা ক্লোজ করে দিতে, সমাজের কনসার্নটা উপড়ে ফেলতে। কিন্তু শেষ সময়ে এসে গোলমাল হয়ে গেল। কি গোলমাল? ওই প্রিয়স্মিতা জন্য, ওই মাফিয়ার জন্য আমার বোনের সাথেই এএসআর এর বিয়ে হয়ে গেল। সম্পূর্ণ মস্তিষ্ক ফাঁকা হয়ে এখন আমি কি থেকে কি করব? এই ক্রিমিনাল থেকে আমার বোনকে কিভাবে আলাদা করব? এএসআর হিউম্যান ট্রান্সফারের সঙ্গে যুক্ত। কি গ্যারান্টি আছে যে আমার বোনকেও সে পাচার করে দিবে না? তো মিস প্রিয়তা কি এএসআর কে হিস্ট্রি সম্পর্কে কিছু জানে না? আই গেস না, কারণ সব জানলে এত নর্মাল থাকতে পারতো না। কি মনে হয় প্রিয়তা সব সত্যি জানার পরেও এএসআরকে চাইবে? মেয়েটা পুরো উন্মাদ।
চাইলে অবাক হব না। এত তো তোমার পার্সোনাল ইস্যু, এগুলোর জন্য তো আর দেশ বসে থাকবে না। তোমার কাছে যেহেতু সব প্রমাণ আছে, তাহলে সাবমিট করে দিচ্ছ না কেন? দেব, তবে এখন না। আমাকে এখন 1 সপ্তাহ সময় দিন। আগে আমার বোনকে ব্যাপারটা জানাতে হবে। আবার আপনজনের সংখ্যা খুবই লিমিটেড। আমি আমার বোনকে হারাতে চাই না। তুমি জানো তুমি 1 উইকে কী কী হতে পারে? জানি, তবুও ওকে, মনে রাখবে। জাস্ট 1 উইক, ভুলে যেও না কিন্তু। দূর থেকে এসব দৃশ্য দেখে গেল অরণ্য। দাড়ি কমা ঠিক করে দাঁড়িয়ে রইল যেন। যদিও সে দূরে থাকলেও কথাগুলো শুনতে পায়নি, কিন্তু ইরফানের সাথে এমনভাবে কি কথা বলছে জানার আগ্রহ হলো। ওয়াশরুম থেকে বেরিয়ে ফেরার পথে অরণ্যর বিষয়টা কেমন সন্দেহজনক ঠেকলো তার নিকট। শিকদার বাড়ির লাইব্রেরি রুমে সোফায় থমথমে মুখে বসে আছে সাদমান শিকদার, খলিল শিকদার। তাদের সম্মুখে বসে ভুরু কুঁচকে ইরফান। পাশ থেকে গলা খাকারি দিয়ে কেসে উঠল প্রীতম। এই সময়ে ইরফানের উপস্থিতি সকলের কাছে বিব্রতকর। সবাই চুপসে যাওয়া মুখে তাকিয়ে কপাল কুঁচকে ইরফান। এদের মুখ দেখে অস্পষ্ট বুঝতে পারছে এরা কিছু লুকোনোর চেষ্টা করছে তার থেকে। ইরফান প্রীতমের দিকে তাকিয়ে বলল, এমন চোরের মতো করছিস কেন? কোনো সমস্যা? হঠাৎ করে বিয়ের কথা বন্ধ করলি কেন? প্রীতম অসহায় চোখে তাকালো সাদমান শিকদারের দিকে। সাদমান শিকদার কেশে গলা পরিষ্কার করে রাশভারী কণ্ঠে বলল, তোমার কাছে মিথ্যা বলে নিজেকে দোষ ঢাকতে চাই না বাবা, একটা সমস্যা হয়ে গেছে। ইরফান ভুরুদয় ভাঁজ করে কুঞ্চিত করলো। কি সমস্যা? সাদমান শিকদার কোনো রাগ ঢাল করলেন না, ছোট একটা নিঃশ্বাস ফেলে শুরু করলেন শেষ থেকে শুরু। সবটুকু কথা বললেন। সবটুকু শুনে বাকরুদ্ধ ইরফান। সাদমান শিকদার মাথা নত করে বললেন, আমরা তোমার আর তোমার পরিবারের কাছে ক্ষমা প্রার্থী বাবা। আমরা আসলেই পারিনি আমাদের সন্তানকে সঠিক শিক্ষা দিতে। কিন্তু ওনার এসব কথা বোধহয় ইরফানের কান দিয়ে ঢুকলো না। মাথায় শুধু বাঁচতে থাকলো। সে তো এখন অন্য পুরুষের জন্য নিজের প্রিয় নারীকে অন্য পুরুষের সাথে কল্পনা করতে যন্ত্রণায় ব্যতীত হলো সে। ইরফানের চোখে মুখে ক্রোধে লাল হয়ে উঠল। সে যে কোনো ধরনের যে কোনো বাক্য ব্যয় ছাড়াই উঠে চলে গেল। অসহায় চোখে সেই যাওয়ার দিকে তাকিয়ে রইল সাদমান শিকদার ও প্রীতম। এত ভালো একটা ছেলে তারা হারালো শুধু মেয়েটার মূর্খামির জন্য। কিন্তু সত্যি এই কাহিনী শেষ, নাকি অপেক্ষা করছে আরো ভয়াবহ কিছু? দুপুর গড়িয়ে বিকাল হওয়ার পূর্বেই বাসায় ফিরে এলো প্রণয়। অফিসের কাজে তার কিছুতেই মন বসছিল না। ভেতরটা শুধু উসখুস করছিল প্রিয় ফুলটার জন্য। এক্ষুনি ছুটে আসার তাগিদে বারবার উতলা হচ্ছিল তার মন। তাই নিজেকে আর বেশিক্ষণ কষ্ট না দিয়ে ছুটে এসেছে সবকিছু ফেলে। সত্যি বলতে ক্লান্ত লাগছে ভীষণ। মিনিট 10 নিজের প্রাণকে বুকে জড়িয়ে বসে থাকলে বুঝি শান্ত লাগবে তার। প্রণয় ক্লান্ত শরীরটা টেনে ওয়াশরুম থেকে বের হলো। তপ্ত কণ্ঠে আদেশ ছুড়ে দিয়ে বলল, ঝটপট বুকে আয় তো দেখি, খুব ক্লান্ত লাগছে। বিছানায় মুখ ঘুরিয়ে বসে ছিল প্রিয়তা। প্রণয় তার প্যান্টের পকেট থেকে কাগজে মোড়ানো কিছু একটা বের করে প্রিয়তার ড্রেসিং টেবিলের ওপর রাখলো। প্রিয়তা ঘুরে তাকালো প্রণয়ের দিকে, ধীর পায়ে এগিয়ে গিয়ে এলো নিকটে। প্রিয়তার চেহারা অবলোকন করে কপালে মাঝ বরাবর ভাঁজ পড়ল প্রণয়ের। প্রিয়তা টাচ করার পূর্বেই 2 কদম পিছিয়ে গেল। ভুরু কুঁচকে বলল, একে তুমি এখানে? আর ওর কাপড় পরেছো কেন? প্রিয়তা অবাক হওয়ার চেষ্টা করলো। মানে কি বলছেন প্রণয় ভাই? মেজাজ চড়ে গেল প্রণয়ের। তবুও কণ্ঠে শীতলতা ধরে বলল, তুমি দুদিনের যোগী মেয়ে কার সামনে নাটক করছো জানো? তুমি যার ছদ্মবেশ নিয়েছো সে আমার আত্মার অংশ। আপনার শিকদার প্রণয় কোনোদিনও নিজের আত্মাকে চিনতে ভুল করে না। বিশেষত ওই দুটো চোখ কখনো আমাকে ফাঁকি দিতে পারে না। প্রণয়ের জবাবে বক্র হাসি মিলে গেল প্রিয়স্মিতার ওষ্ঠে। সে ব্যঙ্গ করে বলল, তাই বুঝি? তাহলে বিয়ের পর চিনতে পারলেন না কেন? হাসলো প্রণয় তাচ্ছিল্যের সুরে। পরস্ত্রীর চোখের পানে তাকানো আবরার শিকদার প্রণয়ের পার্সোনালিটির সাথে যায় না। আমার প্রাণটা যদি অন্য কারো নামে হালাল হয়ে যেত তবে আমি প্রয়োজনে প্রাণ দিতাম, তবুও কোনোদিন তার দিকে তাকাতাম না। তা বেশ, কিন্তু আপনি নিশ্চিত জানেন আমি আমার বোনের মতো না? চিনেন নিশ্চয়ই আমায়? প্রণয় বাঁকা আসলো, বুকে হাত গুজে বলো, তুমি সম্পর্কে আমার বোন লাগো, বয়সও অনেক ছোট। এর বাইরে আমার নিকট তোমার আর কোনো পরিচয় নেই। ভুল ভাবলেন। আমি আপনার মতো মানুষের বোন হতে ইন্টারেস্ট নই। এমনকি আপনার মতো মানুষ তো এই দুনিয়াতে থাকার অধিকারও নেই। প্রণয়ের চোখে দৃষ্টি শীতল হলো। সে জবাব দিল না। এখানে প্রিয়তা না প্রিয়স্মিতা হতো, ভুল লিখছে হয়তো। প্রিয়স্মিতা ফের বলল, আপনি আমার বোনকে বিয়ে করে ওর জীবনটা নষ্ট করলেন কেন বলুন? তোমার বোন আমাকে চায়, আর আমি তোমার বোনকে ইচ্ছে করে কিচ্ছু করিনি।
ভেবে শুনে জবাব দিল প্রিয়স্মিতা রাগান্বিত কণ্ঠে বলল, আপনার মতো ক্রিমিনালের সাথে আমি আমার বোনকে থাকতে দেব না। আপনি আমার বোনকে ছেড়ে দিন। ক্লান্তিতে হাই তুলল প্রণয়। ভাবলেশীন কণ্ঠে বলল, দুঃখিত, বাসা সেরে ফেলেছি, এখন আর ছাড়তে পারবো না বলে হেলে দুলে অসমে ঢুকে পড়ল প্রণয়। জবাব শুনে ভাবলেশীনভাবে ভেবাচাকা খেয়ে দাঁড়িয়ে রইল প্রিয়স্মিতা। ড্রয়িং রুমের সোফায় গা এলিয়ে বইয়ের পাতায় মুখ ডুবিয়ে আছে প্রিয়তা। মনে বইছে টানটান উত্তেজনা ঝড়। হাতে তার প্রিয় লেখক সুরাইয়া রাফার এক সময়ের খুব জনপ্রিয় নোবেল বুক সঙ্গীন প্রণয়াসক্তি। 2014 থেকে 25 সালে দিকে এই গল্পটা ছিল সবার মুখে মুখে, এমনকি এখনও এর ক্রেজ কমেনি। প্রিয়তার মতে উপন্যাস জগতে শত শত নায়ক আসবে যাবে, কিন্তু জ্যান কৃতিকের মতো আর কেউ হবে না। এই বইটা নিয়েই চতুর্থবার পড়ছে প্রিয়তা। তার মতে এই বইয়ের সবচেয়ে আকর্ষণীয় লাইন, লাভ ইজ টেম্পোরারি বাট অবসেশন ইজ পার্মানেন্ট। এমন সময় কলিং বেলের বিকট শব্দে মনোযোগ ছুটে গেল প্রিয়তার। তীর্যক বিরক্তিতে নাকের পাটা ফুলে ওঠে। অসহ্য লাগে খুব। ধৈর্য ধরে অপেক্ষা করে দরজাটা খুলে দেওয়ার, কিন্তু কেউ খোলে না। একের পর এক বেলের শব্দ। প্রিয়তার বিরক্ত হয়। তীব্র অনীহা থাকা সত্ত্বেও উঠে দাঁড়ায়, বইটা বন্ধ করে দরজা খুলে দেয়। সামনে দাঁড়িয়ে 26 থেকে 27 বছর বয়সী এক যুবক। প্রিয়তা ঠিক চিনল না উনাকে। দরজা থেকে সরে দাঁড়ালো, আন্তরিক ভঙ্গিতে বলল, ভিতরে আসুন। প্রিয়তার সেই অতিকাঙ্ক্ষিত মুখটা দেখে চোখে পানি টলমল করে উঠল নির্বাণের। প্রিয়তা দেখলো লোকটা হা করে তাকিয়ে আছে তার দিকে। অস্বস্তিতে পড়ে গেল সে। নম্র কণ্ঠে বলল, কিছু বলবেন? রিন্ডি নিয়ে পরিচিত সেই মধুর কণ্ঠ, তবে চেনা সেই তেজটা যেন নেই। চোখে পানি গাল বেয়ে গড়িয়ে পড়ল নির্বাণের। আচমকা প্রিয়তার হাত দুটো ধরে বলল, তুমি এমনটি কি করে করতে পারলে চড়ুই? একবার কি মনে পড়লো না আমার কথা? তুমি তো সব জানতে, তারপরও কেন আমাকে নিঃস্ব করে দিলে? অচেনা ব্যক্তির এমন প্রতিক্রিয়ায় ভড়কে গেল প্রিয়তা। ঝট করে হাত ছাড়িয়ে নিল নির্বাণের থেকে। মনে মনে রাগে বলল, অভদ্রলোক, ভদ্রতা বজায় রেখে কাজ করুন। কি করছেন এসব? কি বলছেন এসব আপনি? আর কে আপনি? আমাকে এসব কেনই বা বলছেন? নির্বাণের বুক ভারী হয়ে এলো। ভারসাম্য যন্ত্রণায় ফের প্রিয়তার হাত দুটো ধরে বলল, তুমি আমাকে চিনতে পারছো না সিরিয়াসলি? যার শাসনে 16-17 বছর মানুষ হয়েছে তাকে চিনতে পারছো না? মানলাম ডক্টর চৌধুরীর মতো অতটা স্বনামধন্য নই আমি, কিন্তু তোমার ভালোবাসায় কোনো কমতি রাখিনি। তাহলে কেন আমার সাথে এমনটা করলে? নির্বাণের কথায় মুখ বুজে শুনল প্রিয়তা। সে বোধহয় বুঝতে পারলো ব্যাপারটা। আবারও নির্বাণের হাত ছাড়িয়ে নিয়ে বলল, আপনি ভুল বুঝছেন। আপনি যে ভাবছেন আমি সে নই, আমি প্রিয়তা। কি? জি, আপনি যাকে খুঁজছেন সে আমার বোন। সব কিছু নিশ্চয়ই জেনে এসেছেন। আপনি এসে বসুন, আমি আপুকে ডেকে দিচ্ছি। নির্বাণ অবাক হলো প্রিয়তাকে দেখে। সে শুনেছিল প্রিয়স্মিতার যমজ বোন আছে, তাদের মধ্যে যে এত মিল তা সে জানত না। প্রিয়তা গলা উঁচিয়ে হাঁক ছুড়ল, আপু, আপু, দেখ কে যেন এসেছে। প্রিয়তা নির্বাণকে উদ্দেশ্য করে বলল, আপনি বসুন, আমি ডেকে আনছি। আপনারা কি এই নির্বাণকে চিনতে পেরেছেন? বলেন তো এই নির্বাণটা কে?